প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা মূলত পড়ব আখতারুজ্জামান ইলিয়াসের লেখা রেইনকোট গল্পটি নিয়ে। রেইনকোট নামটি থেকে আমাদের অনেক সময় মনে হতে পারে যে এই গল্পটিতে নিশ্চয়ই বৃষ্টির দিনের কোনো ঘটনা তুলে ধরা হয়েছে, কিন্তু আসলে কিন্তু তেমনটি নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের একদম শেষ দিকের সময়টাতে পাকিস্তানিদের বিরুদ্ধে কিন্তু অসংখ্য গেরিলা আক্রমণ চলে। এরকমই একটা গেরিলা আক্রমণের ঘটনাবলী এখানে তুলে ধরা হয়েছে। চলো আমরা আমাদের গল্পটা আজকে প্রথমে পড়া শুরু করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে রেইনকোট গল্পটিতে কি কি বিষয় তুলে ধরা হয়েছে এবং পরবর্তীতে গল্পটি পড়া শেষ করে আমরা আমাদের কবি পরিচিতি থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে দাগিয়ে দিব। তাহলে আর দেরি না করে চলো শুরু করি। প্রথমেই দেখো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে লেখা রয়েছে, ভোর রাত থেকে বৃষ্টি আহা বৃষ্টির ঝমঝম বল। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন। একটু এই জিনিসটা তোমরা হচ্ছে এই লাইনটার মধ্যে এই যে 3 দিনের বিষয়টা, এইটা হচ্ছে তোমরা একটু সবাই আমার সাথে মার্ক করে ফেলো যে কতদিন ধরে বৃষ্টি হচ্ছে, 3 দিন ধরে। এখন পরের লাইনটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অনুধাবনের জন্য, তো সবাই আমার সাথে মার্ক করে রাখবা এবং যেই জিনিসটা তোমাদেরকে বা যে ব্যাখ্যাটা তোমাদেরকে বলবো সেটা সবাই সুন্দর করে লিখেও রাখতে পারো অথবা নোট ডাউন করে রাখতে পারো তোমাদের বইয়ে। বলা হয়েছে শনিতে 7, মঙ্গলে 3 আর সব দিন দিন। এইটা মানে কি? এটার মানে হচ্ছে মূলত এটা হচ্ছে একটা কি বলতো, এটা হচ্ছে একটা খনার বচন। কিসের বচন? খনার বচন। আচ্ছা, খনার বচনের মাধ্যমে আমরা যে জিনিসটা এখানে বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষদের কথা যদি আমরা চিন্তা করি, পূর্বপুরুষদের সময় অর্থাৎ অনেক 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 বছর আগে, তখন কিন্তু এত প্রযুক্তি ছিল না যে আবহাওয়ার অবস্থা আমরা যেমন এখন আগে থেকে আমাদের মোবাইল ফোনে দেখতে পারি যে কখন কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকে বা কখন কোথায় আবহাওয়া খারাপ থাকতে পারে। এই ক্ষেত্রে বা অনেক বছর আগে কিন্তু এই বিষয়টা সম্ভব ছিল না। তখন যেটা হতো, তখন হচ্ছে পূর্বপুরুষরা কি করতো বলতো, অনেক দিনের আবহাওয়া গতিবিধি পর্যবেক্ষণ করে বুঝে শুনে তারা একটা জেনারেল স্টেটমেন্ট রেডি করেছিল বা তাদের একটা মতবাদ তৈরি করেছিল। মতবাদটা কি ছিল? যে শনিবারে অর্থাৎ শনিতে 7 মানে শনিবারে যদি বৃষ্টি শুরু হয় তাহলে সেই বৃষ্টিটা হয়তো 7 দিন ধরে চলবে। যদি মঙ্গলবারে বৃষ্টি শুরু হয় তাহলে সেই বৃষ্টিটা চলবে 3 দিন ধরে। আর সব দিন দিন অর্থাৎ এই 2টা দিন ছাড়া বাকি যে কোনো দিনে যদি বৃষ্টি শুরু হয় তাহলে হয়তো সেই বৃষ্টিটা সেই দিনই শেষ হয়ে যাবে, অর্থাৎ একদিনে মানে দিনের বৃষ্টি দিনে শেষ হয়ে যাবে, এরকম একটা বিষয় এখানে মূলত ইঙ্গিত করা হয়েছে। দেখো পরবর্তীতেই বলা হয়েছে এটা একটা জেনারেল স্টেটমেন্ট। জেনারেল স্টেটমেন্ট মানে কি? সাধারণ বিবৃতি। তারপরে বলা হচ্ছে স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে, যেমন মঙ্গলে ভোর রাত হইতে হইল শুরু, 3 দিন মেঘের গুরু গুরু। তারপর বুধের সকালে মানে বুধবারের সকালে বৃষ্টি প্রপারলি শুরু হলো, বিকালে মেঘ কয় এবার চল। বৃহস্পতি শুক্র কিচ্ছু বাদ নাই, কিন্তু এখন ভুলে গেছে যেটুকু মনে আছে, পুরো বেড কভারের নিচে গুটি সুটি মেরে শুয়ে আর এক পশলা মানে আর একটু ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট। অন্তত 3 দিন ফুটফাট বন্ধ। এখানে ফুটফাট মানে কি জানেন? ফুটফাট মানে হচ্ছে এখানে মূলত গোলাগুলির কথা বলা হচ্ছে। গোলাগুলি কেন? আমরা হচ্ছে প্রথমেই কিন্তু একটা কথা বলেছিলাম, যে প্রথমে কি বলেছিলাম বলেন দেখি, যে এইটা ঢাকা শহরে পাকিস্তানিদের বিরুদ্ধে যে গেরিলা আক্রমণগুলো চলছিল সেখানকার একটা বিষয় তুলে ধরা হচ্ছে। তার মানে কি আমরা বুঝতে পারছি যে এই সময়কালটাতে মানে এই রচনা বা এই গল্পটির যে সময়কাল, সেই সময়টাতে পাকিস্তানি এবং আমাদের সাথে কি বলতো বাঙালি ও পাকিস্তানের মধ্যে ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ গোলাগুলি বন্ধ। কারণ বৃষ্টিতে তো গোলাগুলি বা যুদ্ধ করা সম্ভব নয়, কারণ গোলা বারুদ ভিজে যায়। এই সময়টাতে বৃষ্টির সময় কি হয় বলতো, গোলা বারুদ ভিজে যায় এবং যে কারণটাতে তোমার হচ্ছে তখন কিন্তু যুদ্ধ করা বা কোনো ধরনের লড়াই তখন তারা চালানো হয় না। তারপরে কি বলছে যে বাদলায় মানে বর্ষায় বা বৃষ্টিতে বন্দুক বারুদকে একটু জিরিয়ে নেবে না, এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো। অর্থাৎ পুরো জিনিসটাতে আমরা এই প্যারাটাতে যে জিনিসটা দেখতে পাচ্ছি বা যে বিষয়টা বুঝতে পারছি সেটি হচ্ছে যে আমাদের ক্ষেত্রে বা আমরা যদি বলি, দেখো বৃষ্টির দিনে আমাদের কি হয়, আমাদের স্বাভাবিকভাবে ইচ্ছা করেন না যে আমরা একটু অলস সময় কাটাতে চাই, হয়তো একটু আরাম করে ঘুমাতে চাই, একটু শুয়ে থাকতে চাই, তখন একটা কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকতে আমাদের খুব ভালো লাগে। সো শেষের দিকে এই জিনিসটাই বলা হয়েছে যে যেই ধরনের বৃষ্টি হচ্ছে, কোনো ধরনের গোলাগুলির শব্দ নাই, কোনো ধরনের মারামারি হচ্ছে না, কোনো ধরনের হতাহতর কোনো ঘটনা ঘটছে না, এই সময়টাতে নিশ্চিন্তে হয়তো আরেকটু ঘুমিয়ে নিলে আরাম পাওয়া যাবে। তারপরে যদি স্লাইডটাতে চলে যায়,
তা আর হলো কই, ম্যান প্রপোজেস। এমন চমৎকার বাদলার সকালে দরজায় প্রবল করানারা শেষে হেমন্তের শীত শীত পর্দা ছিঁড়ে ফালাফালা করে ফেললো, সব ভেসে দিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা গল্পের কথক রয়েছে, যার জবানিতে আমরা মানে যার ভাষায় আমরা পুরো গল্পটা পড়ছি, তাই তো? সব ভেসে দিল, অর্থাৎ সে এই যে একটা পরিকল্পনা করছিল যে একটু জিরিয়ে নিবে, একটু আরাম করে শুয়ে নিবে, সেই তার পরিকল্পনাটা কিন্তু একদমই শেষ হয়ে গেল। পরবর্তীতে বলা হয়েছে কি, যখনই তখনকার সময় মানুষের মনে একটা সাধারণ ভয় কাজ করতো, যদি কেউ চলে আসে বা যদি কেউ দরজায় করা নাড়ে, মানে দরজায় যদি নক করে বা কলিং বেল দেয়। এখন তো কলিং বেলের একটা যুগ, মানে এখন সবার বাসায় কলিং বেল আছে, তখনকার সময় হয়তো ছিল না, তারা দরজায় এসে নক করতো। তো দরজায় নক করলে তারা বেশ ভয় পেত যে হয়তো কোনো মিলিটারি চলে এসেছে তাদেরকে আক্রমণ করতে বা তাদেরকে ধরে নিয়ে যেতে। পরে কি বলা হচ্ছে, এই যে দেখো তারা কি ভয় পেল যে মিলিটারি আজ তার ঘরে, দেখো আল্লাহ গো আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন। অর্থাৎ কে কি দোয়া দুরুদ পড়া শুরু করলো। বলো তো কেন দোয়া দুরুদ পড়লো? কারণটা হচ্ছে সে দোয়া দুরুদটা পড়ছে, সে ব্যাপক ভয় পাচ্ছে। এর থেকে আমরা কি এখন আস্তে আস্তে একটু ধারণা পাচ্ছি এই যে গল্পের কথক, সে কিন্তু একটু কি ভীরু প্রকৃতির, অর্থাৎ কি সে একটু ভয় পায় যে কোনো কিছুতে। আমরা কিন্তু এই জিনিসগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, এগুলা একটু কি করতে হবে আমাদের বইয়ে বা খাতায় আপনারা অবশ্যই নোট ডাউন করে ফেলবেন, ঠিক আছে? তারপরে কি, তারপরে দেখো এই সে দোয়া পড়তে পড়তে দরজার সামনের দিকে এগিয়ে যায়। এই কয়েক মাস কত সূরাই সে মুখস্থ করেছে, রাস্তায় বেরোলে 5 কালেমা সব সময় রেডি রাখে ঠোঁটের উপর। কেন রেডি রাখে? এই যে আমি যখনই বারবার বলছি একটা লাইন পড়া পরে কেন, কিভাবে, এই যেগুলো কিন্তু আপনাদের অনুধাবনের জন্য ব্যাখ্যা হিসেবে কাজ করবে। সো খুব ভালো মতো মনোযোগ সহকারে শুনবেন। বলছে রাস্তায় বেরোলে 5 কালেমা সবসময় রেডি রাখে ঠোঁটের উপর। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যে তখন বের হলেই পাকিস্তানিরা মুসলমান বা হিন্দু এই জিনিসটা জানার জন্য বা বোঝার জন্য তারা বিভিন্ন কালেমা, সূরা, দোয়া দুরুদ ইত্যাদি পড়তে বলতো। যদি কেউ সেটা না পারতো তাহলে তাকে গুলি করে হত্যা করতো বা মেরে ফেলতো বা নির্যাতন করতো। তো এই ভয় থেকে সে অনেক সূরা মুখস্থ করেছে। কোন দিক থেকে কখন মিলিটারি ধরে, এই যে দেখছেন মাত্র যেটা বলছিলাম। তবু একটা না একটা ভুল হয়েই যায়। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় দিতে সে ভুলে গেল। তার মানে বুঝতে পারছেন তখনকার সময় বাঙালিদের জীবনটা কত কঠিন ছিল, যে শুধুমাত্র সূরা পারলেও হচ্ছে না, তাকে টুপি পরতে হবে, মুসলমানদের মতো মানে যা যা করা সম্ভব সবকিছু তাকে মেনে চলতে হবে সব সময়। তো এরপরে কি বলছে, পরে বলছে দুটো ছিটকিনি, একটা খিল আর হচ্ছে একটা কাঠের ডাসা খুলে দরজার কপাট ফাঁক করতেই, মানে দরজা তো তখনকার দিনে সাধারণত 2 পাল্লার দরজা হতো, 2 পাল্লার দরজার সামনে একটা কাঠের ডাসা রাখা হতো। তো আমাদের এখন যেমন অনেক আধুনিক লক চলে এসেছে, তখনকার সময় এমনটা ছিল না। তারা একটা কাঠের ডাসা বা হচ্ছে কাঠের একটা তক্তা দিয়ে দরজাটাকে ব্লক করে রাখার চেষ্টা করতো, আর ছিটকিনি তো ছিলই। তো দরজার কপাট ফাঁক করতেই বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢুকে প্রিন্সিপালের পিয়ন। প্রিয় বন্ধুরা একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে গল্পের কথককে পেয়েছি, আর একটা নতুন ব্যক্তি পেলাম যে কিনা প্রিন্সিপালের পিয়ন। এখন নিশ্চয়ই আমাদের কনফিউশন আসছে যে এই প্রিন্সিপাল কে, প্রিন্সিপালের পিয়ন কোথা থেকে আসলো, এগুলো আমরা সবগুলা আস্তে আস্তে এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ সে একটু স্বস্তি বোধ করছে যে আচ্ছা মিলিটারি তার ঘরে এখন আসে নাই, এসেছে কে, প্রিন্সিপালের পিয়ন, সে এখন আর ভয় পাচ্ছে না। কিন্তু লোকটার চিনচিনে গলা গম্ভীর স্বরে ডাকে সারনে সালাম দিয়া, বলেই ভাঙাচোরা গালের খোঁচা খোঁচা দাড়িতে লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম ছাড়ে তলব কিয়া আভি জানে হোগা। কি ব্যাপার, অর্থাৎ তাদের মধ্যে একটা কি কথা চলছে, তাদের মধ্যে কথোপকথন চলছে যে কি হয়েছে, কেন এখন যেতে হবে, হঠাৎ করে কেন তাকে তলব করেছে। তলব করেছে মানে কি, তাকে ডেকেছে, তাকে এখন যেতে হবে। তার মানে আমরা বুঝতে পারছি এই যে স্লাইডটা থেকে যে হচ্ছে তোমার কি বলতো, আমাদের যে গল্পের কথক তার নামটা কিন্তু এখন আমরা পাই নাই। গল্পের কথক তিনি হয়তো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন, যে কারণে তাকে প্রিন্সিপাল ডেকেছে। তার মানে আমরা বুঝতে পারছি আমাদের যে গল্পের কথক তিনি একজন শিক্ষক হতে পারে, অথবা কোনো স্কুল কলেজে অন্য কোনো কাজেও নিয়োজিত থাকতে পারেন, সেটা এখনো ক্লিয়ার না। আমরা গল্প পড়তে পড়তে এটা ক্লিয়ার হয়ে যাব। তারপরে বলেছে বেশি কথা বলার সময় নাই, কলেজের দেওয়াল ঘেঁষে কারা যেন বোমা ফাটিয়ে গিয়েছে গত রাতে। মানে তার মানে কি আমরা বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি যে কলেজের গেটে বা কলেজের দেওয়াল ঘেঁষে একটা বোমা ফাটানো হয়েছে।
এখন এখন আপনাদের মাথায় একটা চিন্তা আসবে যে কলেজের গেটে বোমা ফাটানোর সাথে প্রিন্সিপালের পিয়নের এই গল্পকথককে ডাকার সম্পর্ক কি? আমরা এটা চলেন একটু দেখে নেই। দেখেন এখানে বলা হচ্ছে মিসকিরিয়ান লোক ইলেকট্রিক ট্রান্সফরমার তোর দিয়া। এটা হচ্ছে এই যে লোকটা প্রিন্সিপালের যে পিয়ন, সে পুরোপুরি বাংলায় বলছে না, উর্দুও বলছে না, একটা মিক্স ল্যাঙ্গুয়েজে সে কথা বলার চেষ্টা করছে। তারপর কি, और ऑपस जाने का टाइम प्रिंसिपल साहब का कोठे में ग्रेनेड फेंका। ग्रेनेड মানে হচ্ছে গ্রেনেড, গেট তোড় দিয়া মানে হচ্ছে ভেঙে ফেলা। আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি, হ্যাঁ, ভেঙে ফেলা, ঠিক আছে, ভেঙে ফেলা। আচ্ছা ঠিক আছে, তারপরে কি, তারপরে আমরা দেখলাম ভয়াবহ কাণ্ড ইলেকট্রিক ট্রান্সফরমার। তো আমরা ইলেকট্রিক ট্রান্সফরমার তো সবাই চিনি, তাই তো? আমাদের রাস্তাঘাটে যাওয়ার সময় আমরা দেখি বড় বড় বৈদ্যুতিক পোল থাকে, ওখানে একটা ট্রান্সফরমার থাকে যেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই করা হয়। তারপর কি, কলেজের সামনের দেওয়াল ঘষে, তার মানে কি ইলেকট্রিক ট্রান্সফরমার যেটা ছিল সেটা হচ্ছে কলেজের দেওয়াল ঘেঁষেছিল। দেওয়ালের পর হচ্ছে বাগান, টেনিস লন। এই লাইনটাতে আপনারা সবাই একদম মার্ক করে ফেলেন, আমার সাথে একটা স্টার মার্ক করে রাখবেন। এইটা আপনাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে দেওয়ালের পর কি, দেওয়ালের পর বাগান এবং টেনিস লন, তারপরে কলেজের দালান, সমস্ত দালান পার হয়ে ফুটবল এবং ক্রিকেট খেলার মাঠ, মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে প্রিন্সিপালের কোয়ার্টার, মাঠ পেরিয়ে একটু বাম দিকে কি, একটু বাম দিকে হচ্ছে প্রিন্সিপালের কোয়ার্টার। যেগুলাতে আমরা স্টার মার্ক করে দিচ্ছি সেগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, ঠিক আছে? এর সঙ্গে মিলিটারি ক্যাম্প, এখন গিয়ে আমরা বুঝতে পারছি তার মানে কি, এই যে কলেজের দেয়াল ঘেঁষে যে বোমা হামলাটা হয়েছে সেইখানে হামলা করার মানে কিন্তু অনেকটাই মিলিটারি ক্যাম্পটাতেই হামলা করা, কারণ সেই কলেজের প্রাঙ্গণের পাশেই মিলিটারি ক্যাম্প স্থাপন করা হয়েছে। এবং আমরা ইতিমধ্যে কিন্তু হালকা হালকা বুঝতে পারছি যে প্রিন্সিপালের সাথে মিলিটারিদের একটা কি যোগ সংযোগ রয়েছে, অর্থাৎ প্রিন্সিপালও খুব সম্ভবত মিলিটারিদেরকেই সাপোর্ট করছে, মানে পাকিস্তানি বাহিনীদেরকে সাপোর্ট করছে। আরেকটা কথা বলে রাখি, এখানে যতবার আমরা মিলিটারি শব্দটা দেখছি আমরা বুঝবো সেটা কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীর কথা এখানে বলা হয়েছে। তারপরে কি বলছে, তারপরে বলা হচ্ছে কলেজের জিমনেশিয়ামে এখন মিলিটারি ক্যাম্প, তার মানে আমরা বুঝতেই পারছি যে কলেজের ভিতরেই জিমনেশিয়ামে কিন্তু মিলিটারি ক্যাম্প স্থাপন করা হয়েছে। আপনারা এইটাও একটা স্টার মার্ক করে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। জিমনেশিয়ামে মিলিটারি ক্যাম্প, মিলিটারি ক্যাম্প কোথায় আপনাকে উত্তর করতে হবে। তারপর বলা হচ্ছে প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারির ক্যাম্প আটক করা। একটু আগে কিন্তু আমরা এটা বলছিলাম, সামনের দেওয়ালে বোমা মেরে এতটা পথ ক্রস করে তারা গেল কি করে, সে জানতে চায় ক্যাসে। তার মানে এই যে প্রিন্সিপালের পিয়ন এবং তার মধ্যে কিন্তু একটা বিশাল কথোপকথন হয়ে যাচ্ছে। তারপরে কি বলছে দেখো, বলছে যে প্রিন্সিপালের পিয়ন জানবে কি করে, সে আরো উল্টা জিজ্ঞেস করছে ও আপ হি ক সাকতা। ও আপি ক সাকতা মানে এখানে আপ বলতে আপনি, ক সাকতা মানে আপনিই বলতে পারবেন। সো প্রিন্সিপালের পিয়ন আমাদের গল্পের কথক তাকে দেখে বলছে যে এইটা তো আপনি বলতে পারবেন। তখন তার মানে কি, আমাদের যে গল্পের কথা সে তো আরো ভয় পেয়ে গিয়েছে যে আয় হ্যাঁ, আমাকে কি সন্দেহ করছে, আমি কি এখানে কোনোভাবে জড়িত মনে করছে সবাই। তো দেখো এটাই কিন্তু পরবর্তীতে বলা হয়েছে যে মানে সেই বা বলবে কি করে, পিয়ন কি তাকে মিসক্রিয়ানদের লোক ভাবে নাকি, আর তার মাথাটা আপনা আপনি নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে। ইসহাক মিয়া ব্যাঠিয়ে চাটা খাইয়ে আমার এই 5-7 মিনিট লাগেগা মানে তার তো বের হয়ে বাহিরে যাওয়ার জন্য, মানে তার তো বাহিরে যাওয়ার জন্য একটু রেডি হতে হবে। তো সেই কারণে তার যে 5-7 মিনিট সময় লাগবে সেই জিনিসটাই হচ্ছে এখানে বলা হয়েছে। সেই জন্য সে সাধারণভাবে একজন অতিথি বাসায় আসলে যেটা হয় তাকে একটু চাটা খেতে বলা হয়, তাকে একটু আপ্যায়ন করা হয়, সেটাই সে বলেছে যে আপনি একটু বসেন, আমার একটু 5-7 মিনিট সময় লাগবে। তারপর দেখো উত্তরে কি বললো, সে না করে দিয়েছে। নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দেয় ইসহাক বলছে আব্দুস সাত্তার মির্ধা কা ঘর জানা হোগা, মানে জানে হোগা, আপ আভি আইয়ে, এক কর্নেল সাহেব পোজ গিয়া, সব প্রফেসরকে এত্তালা দিয়া ফরান আইয়ে। এটা মূলত উর্দু ভাষায় যে জিনিসটা বলা হয়েছে সেটা যদি আমি তোমাদেরকে বলি, ইসহাক মিয়া নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছে, ফিরিয়ে দিয়ে সে বলছে যে আব্দুস সাত্তার মির্ধাকা ঘর, মানে তার বাসায় যেতে হবে। তারপরে কি আপ আভি আইয়ে, মানে আপনি এখনই আসেন, এক কর্নেল সাহেব চলে গিয়েছে।
তারপর হচ্ছে কি সব প্রফেসরকে এত্তেলা দিয়া, এত্তেলা মানে স্মরণ করেছেন বা তাকে ডেকেছেন। তার মানে আমরা এখন এই স্লাইডটা কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে একটা নাম আপনারা দেখতে পাচ্ছেন, ইসহাক মিয়া। এই ইসহাক মিয়া কে বলেন তো দেখি? ইসহাক মিয়াই কিন্তু প্রিন্সিপালের পিয়ন, যেটা আপনাদের এমসিকিউর জন্য একদম এমসিকিউ লিখে দিচ্ছি, প্লাস হচ্ছে জ্ঞানমূলক লিখে দিচ্ছি, ঠিক আছে? খুব ভালো মতো মুখস্থ করে ফেলবেন প্রিয় বন্ধুরা যারা আছেন ক্লাসটাতে। ইসহাক মিয়া, প্রিন্সিপালের পিয়নের নাম কি? আমার সাথে বলে ফেলেন, প্রিন্সিপালের পিয়নের নাম কি? প্রিন্সিপালের পিয়নের নাম ইসহাক মিয়া। তারপর আমরা দেখতে পাচ্ছি সব প্রফেসরকে এত্তেলা দিয়া, তার মানে কি আমাদের যে গল্পের কথক তিনিও কিন্তু একজন কি প্রফেসর, আমরা কিন্তু সেটা বুঝতে পারছি। তার পেশা নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম না, এখন সেটা ক্লিয়ার হয়ে গেল। তারপরে যদি যাই, তারপর বলছে কর্নেলের নেতৃত্বে মিলিটারের হাতে কলেজটা এবং তাকেও ন্যস্ত করে ইসহাক বেরিয়ে যায়। রাস্তায় ঘর ঘর করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হয়ে জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। জিওগ্রাফির প্রফেসর তাহলে কে বলেন তো দেখি প্রিয় বন্ধুরা যারা আছেন? আপনারা নিশ্চয়ই জানেন যে একটু আগেই আমরা পড়ছিলাম আব্দুস সাত্তার মৃধা কা ঘর জানা হোগা, মানে সেখান থেকে বের হয়ে আব্দুস সাত্তার মৃধার বাসায় যাবেন। তাহলে সেই জায়গা থেকে আমরা বুঝতে পারছি আমাদের জিওগ্রাফির প্রফেসরকে আব্দুস সাত্তার মৃধা। তারপরে কি? তারপরে যাই, ইসহাক নিজেই এখন মিলিটারি কর্নেল বললেও চলে। ওই যে থাকে না যে সে তো পিয়ন হলেও সে এখন কি মিলিটারির পাওয়ারে যেন চলছে, মিলিটারির যে ক্ষমতা সেটা সে একটা প্রয়োগ করার চেষ্টা করছে। তারপরে কি বলছে? তারপরে বলছে তবে ভোরবেলা কলেজের ভেতর কর্নেল খোঁজ চলে আসা, সে হয়তো ডেমোটেড হয়েছে লেফটেন্যান্ট কর্নেলে, আরো নিচেও নামতে পারে, কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল। মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজের সবাই তটস্থ। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে। কোনো কালে দাদা পরদাদার বা ভাইরার মামুনাকে যেন দিল্লিওয়ালা কোন সাহেবের খানসামা ছিল, সে সুবাদে দিনরাত এখন সে উর্দু বলে। পুরো প্রপারলি উর্দু বলতে পারে না, ওই মিক্স ল্যাঙ্গুয়েজে কথা বলে। এখানে উর্দু বলা আছে, কিন্তু আমরা যখন দেখেছিলাম এটা অবশ্য বাংলায় লেখার কারণে অনেক সময় মনে হতে পারে, এবং আমরা বুঝতেও পারছি সে কিন্তু খুব ভালো যে উর্দু পারে এমনটি নয়, কোনো রকমে আর কি বলতে পারে। এবং আমরা আরো এখানে যে জিনিসটা দেখলাম আপনাদের সুবিধার জন্য আমরা এই স্লাইডটার ব্যাখ্যাটা একটু বলি। এখানে আমরা জিওগ্রাফির যে প্রফেসর তার নাম দেখলাম, আমরা দেখলাম এখানে মিলিটারির মতো আচরণ করছে কে বলেন তো? প্রিন্সিপালের পিয়ন ইসহাক মিয়া। কেন করছে? কারণ সে মিলিটারিদের জন্য কাজ করে, তার মধ্যে একটা কি মিলিটারি পাওয়ার তার মধ্যে কাজ করছে, শক্তি বা ক্ষমতা কাজ করছে। সেই ক্ষমতাটা কি করতেছে? সে সবার মধ্যে সে অপপ্রয়োগ করতেছে। আমরা আমাদের ভাষায় অপপ্রয়োগ বলবো অবশ্যই, তাই তো? কারণ সে প্রফেসরদের সাথে খারাপ ব্যবহার করছে, সেটা তো তার কোনোভাবেই করার কথা না। তো এইটাই হচ্ছে এখানে যে ডেমোটেড হওয়ার কথা বলা হয়েছে, কর্নেল খোঁজ চলে আসার কথা বলা হচ্ছে, এগুলা কি? এটা আপনাদের মধ্যে একটু কনফিউশন তৈরি হতে পারে, এটা একটু ক্লিয়ার করে দেই। মূলত যে জিনিসটা বলা হচ্ছে, এই জিনিসটা আপনারা অনেক সময় দেখবেন যে ধরেন কোনো বড় অফিসের বা কোনো একটা বড়, ধরেন কোনো একটা কোম্পানির সিইও, তার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে তার মধ্যে দেখবেন সবসময় একটা ভাবসাব আলাদা রকম থাকে। কেন বলেন তো? কারণ সে যে তার সাথে তো সিইওর সরাসরি যোগাযোগ থাকে। তো সিইও যখন চলে আসে তখন দেখবে সে আবার হয়তো একটু নিচু সুরে কথা বলে, একটু অন্যভাবে কথা বলে, একটু নরম হয়ে কথা বলে। সো এই জিনিসটা এখানে বলা হয়েছে যে সে নিজেকে কর্নেল মনে করে বা কর্নেলের মতো ক্ষমতা ব্যবহারের চেষ্টা করতেছে, কিন্তু যখন কর্নেল সাহেব চলে আসে তখন হয়তো ডিমোটেড হয়ে সে হয়তো ক্যাপ্টেন বা এরকম কোনো পদস্থ মানুষের মতো আচরণ সে এখন প্রফেসরদের সাথে করছে। তারপরে যাই, তারপরে বলা হয়েছে যেতেই হবে, অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার। এইখানে দেখেন, এখানে কিন্তু আরেকটা তৃতীয় ব্যক্তি আমাদের গল্পের মধ্যে চলে এসেছে। এটা কি ইসহাক মিয়া বলেছে? না। এইটা কে বলেছে? দেখেন, এইটা বলেছে হচ্ছে বউয়ের এসব সোহাগ এর কথা শুনলে কি তার চলবে? তার মানে আমরা বুঝতে পারছি আমাদের যে গল্পের কথক তার বউ সেই কথাটা বলছে যে এখন কেন যাওয়া লাগবে, এই অসময়ের বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাবা, তার মধ্যে আবার হাঁপানি তোমার সমস্যা আছে, তাহলে তো সমস্যা, যেও না এখন। বউ এরকম বলছে। তো বউয়ের এই কথা শুনলে তো আর তার চলবে না, কারণ প্রিন্সিপাল তাকে ডেকেছে, তার যাওয়াই লাগবে। তো যাই হোক, প্রিন্সিপাল এই ধমকের ভাগ নিবে। এর উপর কলেজের কর্নেল এসেছে, মানে কলেজে তো একজন কর্নেল পাকিস্তানি মিলিটারি মানুষ এসেছে, তো সেই কারণে তার যেতেই হবে। কপালে আজ কি আছে আল্লাহই জানে। ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়ে দেয় কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে, ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না? প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদারকিটুকু করবে না?
পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিন রাত দোয়া করছে। তার মানে এই লাইনটা থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে আপনার কি বলেন তো, এই যে কলেজের প্রিন্সিপাল তিনি কিন্তু পুরোপুরিভাবে কি পাকিস্তানের সাপোর্টে বা পাকিস্তানিদেরকেই সহযোগিতা করছে, মিলিটারিদেরকে সহযোগিতা করছে। সময় নাই এসব, সময় নাই অসময় নাই, আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালিও করে, কারণ কলিগরা তো ওই যে বাংলাদেশি বা আমাদের বাঙালি ছিলেন। এই জন্য এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয় নিবেদন করেছিল, পাকিস্তানকে যদি বাঁচাতে হয় তবে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। স্কুল কলেজ থেকে কি সরানোর কথা বলা হয়েছিল প্রিয় বন্ধুরা, এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। একই সাথে আরেকটা, মানে যদি জ্ঞানমূলক আসে তাহলে কি সরানো হয়েছিল সেটা আপনাদের জন্য আসবে। একই সাথে এটা অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ। কেন জানেন? কেন স্কুল কলেজ থেকে শহীদ মিনার সরানোর কথা, হটাও মানে সরানোর কথা বলা হয়েছে, কেন সেটা বলা হয়েছে? কারণটা হচ্ছে এই শহীদ মিনার হচ্ছে 1952 সালের প্রতিনিধিত্ব করে। আমরা সবাই জানি ভাষা আন্দোলনকে প্রতিনিধিত্ব করে। এই ভাষা আন্দোলনটাই ছিল কি বাঙালির মুক্তির ক্ষেত্রে প্রথম আন্দোলন আমরা বলতে পারি, বাংলাদেশের মুক্তির ক্ষেত্রে বা বাংলাদেশ তৈরির ক্ষেত্রে। 1952 সালে আমরা ভাষার জন্য যে অধিকার আদায়ের জন্য, বাংলা ভাষায় কথা বলার অধিকারটা আদায় করার জন্য আমরা যে লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম, জীবন দিয়েছিলাম, সেখান থেকে প্রেরণা নিয়ে, সেখান থেকে সেই চেতনাটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে যখনই অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, নির্যাতন হয়েছে, সেটার প্রতিবাদ কিন্তু বাংলাদেশিরা বা বাঙালিরা করেছে। তো সেই কারণে প্রিন্সিপাল বলেছে যে পাকিস্তানকে যদি বাঁচাতে হয় তাহলে সবার আগে শহীদ মিনারগুলোকে হটাতে হবে। এগুলা কি? এগুলা হলো পাকিস্তানের শরীরের কাটা। তার মানে আপনাদের জন্য আরেকটা এমসিকিউ প্রশ্ন বলে দেই যে পাকিস্তানের শরীরের কাটা কি? আপনারা কি উত্তর করবেন? পাকিস্তানের শরীরের কাটা হচ্ছে কি বলেন তো? শহীদ মিনার, বা হচ্ছে শহীদ মিনারের মতো যেই জিনিসগুলো রয়েছে সেগুলো। তারপরে কি পাকিস্তানের পাক সাফ শরীরটাকে নীরোগ করতে হলে এসব কাটা উপড়াতে হবে। তা মিলিটারি ডক্টর আফাজ আহমেদের পরামর্শ শুনেছে। আমরা আরেকটা নাম কিন্তু ফিগার আউট করছি, ডক্টর আফাজ আহমেদ। এটা কে বলেন তো? এটা হচ্ছে আমাদের গল্পের যে প্রিন্সিপাল যার কথা বলা হয়েছে। পরামর্শ শুনেছে, গ্রামগঞ্জে যেখানে গিয়েছে প্রথমেই কামান তাক করেছে কিসের দিকে? শহীদ মিনারের দিকে। কারণ ওই যে পরামর্শ দিয়েছে যে পাকিস্তানকে বাঁচাতে হলে এই ধরনের যত স্তম্ভ রয়েছে, যতগুলো জিনিস রয়েছে সবগুলো সরিয়ে ফেলতে হবে বা ভেঙে ফেলতে হবে। তো তারা যেখানেই গিয়েছে, যেই গ্রামগঞ্জে গিয়েছে, সেখানকার সকল শহীদ মিনার বা যত ধরনের এই 1952 সালের বা অন্যান্য সময়কার যেই সকল সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে এইসব স্তম্ভগুলো বানানো হয়েছে সেগুলো ভেঙে ফেলেছে। তারপরে কি দেশে একটা শহীদ মিনার আর অক্ষত নাই। তা প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, তার সামান্য লেকচারারকে গুলি করার সময় শরীরের কোন স্থানে গুলি করবে বা কপালটা টার্গেট করবে সেই অনুরোধটা মানবে না? এখানে আপনাদের জন্য একটু সহজ করে দেয়। এখানে মূলত গল্পের কথক বলতে চাইছেন যে আজকে যে এই যে তিনি যাচ্ছেন, তিনি জানেন না তার সাথে কি হবে, হয়তো তাকে মেরেই ফেলা হবে, কিন্তু তার কথা হচ্ছে এই অনুরোধটা সে করবেন যে তাকে যেন কপালে একবারে গুলি করে। কারণটা কি জানেন? যদি পায়ে, হাতে, অন্য কোথাও গুলি করে তাহলে সে কি ধুকে ধুকে কষ্ট করে ব্যথা পেয়ে মরবে। তার থেকে কপালে গুলি করা সহজ, মানে গুলি করবে সে মারা যাবে, এরকম একটা তার চিন্তা ভাবনা। তার মানে তার মধ্যে ওই যে ভীতি কাজ করে, তার মধ্যে কষ্ট পেয়ে মরারও একটা ভয় কাজ করছে। এটা কাজ করাটা খুবই স্বাভাবিক। তো তিনি মনে করছেন যে এটা তো তিনি সরাসরিভাবে পাকিস্তানিদের ওকে বলতে পারবে না, তিনি হয়তো প্রিন্সিপালের কাছে বলবে, প্রিন্সিপাল গিয়ে হচ্ছে পাকিস্তানিদেরকে অনুরোধ করবে যেন তাকে সরাসরি কপালে গুলি করে। এবং এটাও বলছে যে অবশ্যই পাকিস্তানিরা তার কথাগুলো শুনবে। কেন শুনবে? কারণ তিনি এত গুরুত্বপূর্ণ একটা পরামর্শ পাকিস্তানিদেরকে দিয়েছেন, মানে প্রিন্সিপাল দিয়েছেন যে কিছু করতে হলে বা পাকিস্তানকে বাঁচাতে হলে শহীদ মিনার ধ্বংস করতে হবে। তারপরে কি বলা হয়েছে? তারপর বলা হচ্ছে যে তোমার এখান থেকে আর ওরকম গুরুত্বপূর্ণ কোনো তথ্য নাই, নিচের প্যারাতে চাই। প্যান্টের ভেতর পা গলিয়ে দিতে, মানে সে রেডি হচ্ছে, তখন তার বউ বলছে তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে, কোন জায়গা থেকে? মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল, কখন কি হয়। তার মানে এখানেও কিন্তু আমরা কি তার স্ত্রীর এক ধরনের চিন্তা,
স্বামীর প্রতি এক ধরনের চিন্তা ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি। তারপর কি এসব কথা বলার দরকারটা কি? রেডিও টেলিভিশনে হরদম বলছে সিচুয়েশন নর্মাল। এখানে আমরা কি আমাদের যে গল্পের কথক তার যে একটা ভয় পাওয়ার মানসিকতা সেটা আবারও দেখতে পাচ্ছি। তার বউ যখন বলছে যে মিরপুরের দিক থেকে গুলির আওয়াজ শুনেছে, তখন সে বলছে যে এই সকল কথা বলা দরকার কি, বরং টিভিতে তো দেখাচ্ছে সিচুয়েশন নর্মাল, তাহলে আমরাও সেটাই বলি। কারণ এমনটা হতে পারে যে সে এই সব কথা বলছে, সেটা শুনে হয়তো পাকিস্তানি বাহিনী তাকে দেখে বা এইসব কথা শুনে তার উপর নির্যাতন করতে পারে, তার উপর কোনো একটা নিপীড়ন করতে পারে। তো তারপর কি, তারপর দেখো বলছে পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে। এখানে দুশ্মন কারা বলো তো? দুশ্মন হচ্ছে মূলত এখানে বাঙালিদের কথা বলা হয়েছে। তারপরে মিসক্রিয়েনরা সব খতম, প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে বাদে তার ভাষণ শোনা যায়, আবার আলটিমেট এইম রিমেইনস দ্য সেম, মানে তাদের যে আলটিমেট এইম ছিল, মানে আলটিমেট লক্ষ্য ছিল, সেটাই কিন্তু এখনো একই রয়েছে। দ্যাট ইজ টু হ্যান্ড ওভার পাওয়ার টু দি ইলেকটিভ রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল। সবই তো নর্মাল হয়ে গিয়েছে। বাঙালি ইস্ট পাকিস্তানি গভর্নর, মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবই তো স্বাভাবিক। এখন বউ তার বাজে কথা বলে কেন? আসমাকে নিয়ে আর পারা যায় না। আমরা আরেকটা চরিত্রের নাম কিন্তু শিখে ফেললাম। তার মানে গল্পকথকের যে স্ত্রী, তার নাম কি? তার নাম হচ্ছে আসমা। গুরুত্বপূর্ণ এমসিকিউ, আপনারা মাথায় রাখবেন, আপনাদের সুবিধার জন্য কিন্তু লিখেও দিচ্ছি সবগুলা, ঠিক আছে? তারপরে কি এই বৃষ্টিতে শুধু ছাতায় কুলাবে না গো, বইয়ের আরেক দফা সোহাগ শোনা গেল। তারপর কি বলছে? তখন আরেকটা চরিত্র নতুন আমরা পাচ্ছি, তার নাম কি? তার নাম হচ্ছে মিন্টু। বলছে মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। অর্থাৎ এখানে কিন্তু আমরা দুইটা নতুন চরিত্র আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি, আমরা জানলাম যে আমাদের যে গল্পের কথক তার স্ত্রীর নাম হচ্ছে আসমা, এবং মিন্টু নামক আরেকটা চরিত্র আসলো। এটা কি আমরা এখনো জানি না, এটা আমরা পরবর্তী স্লাইডগুলোতে পড়বো। সে বলছে যে এত বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে এরকম একটা ছাতা নিয়ে গেলে হবে না, এর থেকে মিন্টুর একটা রেইনকোট রয়েছে, সেই রেইনকোটটা যেন নিয়ে যায়, যেন সে বৃষ্টিতে না ভিজে। কারণ আমরা দেখেছিলাম যে তার স্ত্রী বেশ চিন্তিত যে বৃষ্টিতে ভিজলে তার হাঁপানির কষ্টটা আবারও বেড়ে যাবে। তারপরে দেখো কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে আবার মিন্টু, বইয়ের এই ভাইটার জন্য। তার মানে আমরা কিন্তু বুঝলাম আসমার ভাইয়ের নাম হচ্ছে মিন্টু। তার মানে কি, আমাদের গল্পকথকের শ্যালক ছিলেন তিনি, তাকে এক্সট্রা তটস্থ থাকতে হয়। তটস্থ থাকতে মানে সবসময় একটু বেশি সচেতন থাকতে হয়, একটু বেশি মানে ভয় পেয়ে পেয়ে থাকতে হয়। তারপরে কি, বাড়ি থেকে, হ্যাঁ মগবাজারের এই লাইনটা একদম সবাই দাগিয়ে ফেলেন। মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকেই তো মিন্টু চলে গেল কোন মাসে? জুন মাসে। কত তারিখে? 23 তারিখে। জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো। দেখেন এই দুইটা লাইনের মধ্যে অনেকগুলো এমসিকিউ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কোথায় 2 কামরার ফ্ল্যাট? মগবাজারে। তারপর কি, মিন্টু চলে গেল কোন মাসে? অনেক প্রিয় প্রশ্ন টিচারদের জন্য, ঠিক আছে? মিন্টু চলে গেল কোন মাসে? মিন্টু চলে গেল হচ্ছে জুন মাসে। মিন্টু কত তারিখে চলে গেছে? জুন মাসে 23 তারিখে চলে গেছে। তারপরে কি বলা হয়েছে? তারপরে বলা হয়েছে জুলাইয়ের 1 তারিখেই সে বাড়ি শিফট করলো। কেন শিফট করলো জানেন? এটা এখানে এক্সপ্লেন করা আছে, আমি আপনাদেরকে একটু সহজে বলে দেই, আপনারা মিলিয়ে পড়তে পারবেন, ঠিক আছে? এখানে মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে যে মিন্টু এই যে তোমার চলে গেছে, এখানে কোথায় চলে যাওয়ার কথা বলা হচ্ছে? মিন্টু মূলত মুক্তিযুদ্ধে যোগদান করে। তো যোগদান করার কারণে সে বা তার পরিবার, মানে হচ্ছে আসমা, তারপর হচ্ছে গল্পের কথক, তারা বেশ চিন্তিত হয়ে যায়। তারা বেশ চিন্তিত কেন হয়? কারণটা হচ্ছে যে কোনোভাবে পাকিস্তানি মিলিটারি যদি জানতে পারে এই পরিবারের একজন সদস্যই মুক্তিযুদ্ধে গিয়েছে, তাহলে এই পুরো পরিবারটাকে কিন্তু একদম নির্মমভাবে মেরে ফেলতো। তো এই কারণে তারা সবসময় কি বেশ চিন্তিত থাকে। তো একজন হচ্ছে পাশের বাড়ির হচ্ছে ভাবি বা থাকেন, তিনি একবার আসমাকে জিজ্ঞাসা করেছে, আপনার ভাইকে যে দেখছি না, মানে সে তার ওই যে চিন্তা ভাবনা আশেপাশে কি হয় এটা নিয়ে ধরো বেশ কনসার্ন। তো সে যখন এই প্রশ্নটা করেছে আসমাকে, তখনই গল্পের কথক এবং আসমা দুজনই বেশ একটু চিন্তিত হয়ে যায়। তার মানে কি, আমাদের যে মিন্টু সে নিশ্চয়ই কোথাও গিয়েছে, যেটা সবাই নোটিস করেছে। এই ভয়ে আমাদের গল্পের কথক বাসা পরিবর্তন করে। কত তারিখে? আবারও মনে রাখবেন, জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করে ফেলে। তো এরকম ভাবে একটার পর একটা করে মোটামুটি 4 বার, টোটাল কতবার? 4 বার সে বাড়ি পরিবর্তন করেছে। এখানে আসার পর থেকে নিচের তলার ভদ্রলোক একদিন বলছিল, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল বাড়ি পাঠিয়ে দিলাম।
তা শুনে বুকটা তার ঢিপ ঢিপ করছিল। এবার যদি তার শালার প্রসঙ্গ তোলে, মানে সে বেশ চিন্তিত যে এই যে নিচের তলার মানুষটাও এরকম কথা বলছে, এখন যদি তার শালা সম্পর্কে জিজ্ঞেস করে সে কি উত্তর দিবে, কি বা বলবে। তো যাই হোক, এরপর নিরাপত্তার জন্য সে এখানে এসেছে, কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, কিন্তু তারপরও যেন কোনো না কোনো ভাবে মিন্টুর প্রসঙ্গটা চলেই আসছে বা তাকে বেশ চিন্তিত থাকতে হচ্ছে। ঠিক আছে, তারপরে কি শহর থেকে দূরেই বলা যায়, ভেবেছিল নতুন এলাকা, পূব দিকে জানালা ধরে, কোন দিকে প্রিয় বন্ধুরা, পূব দিকে মানে পূর্ব দিকে জানালা ধরে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধান ক্ষেত। আহা কি বিপদ! কেন বিপদ বলেন তো? কারণ এই যে গেরিলা হামলা, যেটার কথা আমরা গল্পের শুরুতেই বলছিলাম, সেই গেরিলা হামলার শুরুটা বা মূলত গেরিলা হামলাগুলো হয়েছিল কিন্তু নদী পথে। ঠিক আছে, নৌকা বোঝাই করে আসতো, তারা এসে হামলা করে চলে যাইতো। দেখো এটা এখানে বলা হয়েছে, এদিকে নাকি নৌকা করে চলে আসে স্টেন গানওয়ালা ছোকরার দল। এদিকার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র, এর উপর বউ যদি মিন্টুর কথা তোলে তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যিখানে। তারপরে কি মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে, তার বউও জানে। কিসিঞ্জার সাহেব বলেছে এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার। মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর গ্রাম হাটবাজার জ্বালিয়ে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নাই, এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার। না না, এ ধরনের ভাবনা ধারের কাছে ঘেঁষতে দেওয়া যাবে না। নিচের ফ্ল্যাটে থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার। সপ্তাহে 2-3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট পালং সহ সব চালান পাঠায়। তার মানে আমরা একজন মানুষকে পেলাম। আমরা এখান থেকে যেটা মূলত বুঝতে পারি সেটা হলো যে যাই হোক না কেন, দিন শেষে মূলত হচ্ছে কি সর্দার গোছের যে রাজাকার রয়েছে, সে একজন রাজাকাররা কি করতো মূলত বলতো, অনেক অর্থ সম্পদ ইত্যাদির বিনিময়ে তারা কি করত, তারা হচ্ছে বাঙালিদের যে খবরগুলো সেটা হচ্ছে দিয়ে দিত পাকিস্তানিদের কাছে, পাকিস্তানি মিলিটারিদের কাছে। তখন সেই মিলিটারিরা সেই বাসায় গিয়ে বা ঘরে গিয়ে তারা কি করতো বলতো, তারা ওই বাঙালিদেরকে মেরে ফেলতো বা হত্যা করতো। তারপরে দেখো বলা রয়েছে, দেখি তো ফিট করে কিনা। এই কথা বলতে বলতে আসমা এসে তার গায়ে রেনকোটটা চড়িয়ে দিতে দিতে বলে, মিন্টু তো আমার অনেক লম্বা, তোমার গায়ে হবে তো? দেখো ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা করে তার সঙ্গে। এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি কোনোভাবে আসমার ঠিক হচ্ছে? ভালোই হলো তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে। তার মানে আমরা বুঝতে পারছি কি মিন্টু একটু লম্বা ছিল, যেই কারণটাতে এই রেনকোটটা পরার পরে সেটা তার একদম পা পর্যন্ত হয়ে গেছে, পায়েও বৃষ্টি লাগবে না। এখানেই আসমার শেষ নয়, রেইনকোটের সঙ্গেকার টুপিটা এনে চড়িয়ে দেয় তার মাথায়। তারপরে কি হয় জানো? তারপরে যেটা হয়, আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে এমন কথা বলতে থাকে 2.5 বছরের, কত বছরের? 2.5 বছরের সদ্য ঘুম ভাঙা মেয়ে তার ভাঙা ভাঙা বুলি শুনে সে চমকে ওঠে যে মিন্টু কি ঢুকে পড়লো অস্ত্র শস্ত্র হাতে। মানে ওই ছোট মেয়েটা, ও তো একদম ছোট বাচ্চা, ও তো বুঝতে পারছে না। যখন মিন্টুর রেইনকোটটা গল্পের কথক পড়েছে, মানে এই মেয়েটার বাবা পড়েছে, তখন তাকে দেখতে যেন মিন্টুর মতোই লাগছে। তো সে বেশ আনন্দে বলা শুরু করেছে যে আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে। এটি শুনে গল্পের কথক আবার ভয় পেয়ে যায় যে এই কোনোভাবে মিন্টু কি ঘরের ভেতর ঢুকে পড়লো কিনা। তো যাই হোক, পরে বলছে কেন এটা ভয় পাচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা ভয় পাচ্ছে কারণ মিন্টুকে তাড়া করতে করতে এমন হতে পারে যে মিন্টুর পেছন পেছন মিলিটারিরাও তার ঘরের পেছনে ঢুকে পড়ছে। তার মানে না, দরজার ছিটকিনি ও খিল সব তো বন্ধ, তাহলে মিন্টুর পক্ষে তো ভেতরে আসা সম্ভব নয়। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে তাহলে? এই যে তার মাথায় এখন এই প্রশ্নটা খেলছে। মিলিটারিরা আবার ভুল করে বসবে না তো তাকে মিন্টু মনে করে? দেখো তার মধ্যে যে ভয়ের বিষয়টা, এটা কিন্তু আমরা আগেও বলেছি, এটা কিন্তু এখন তোমরা মিল পাচ্ছ যে তার মধ্যে সবসময় একটা ভয়, একটা আতঙ্ক তার মধ্যে কাজ করতো। এর মধ্যে তার 5 বছরের ছেলেটা, কত বছরের ছেলে দেখো, তার 2 ছেলে মেয়ে ছিল, 2.5 বছরের মেয়ে আর হচ্ছে 5 বছরের ছেলে, যেটা এখন পর্যন্ত আমরা গল্পে দেখতে পাচ্ছি। গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয় আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তি বাহিনী। তার মানে তার ছোট ছেলেও কিন্তু জানে যে মিন্টু মুক্তিযুদ্ধে যোগদান করেছে, কারণ সে বলছে যে আব্বু তাহলে মুক্তি বাহিনী, তাই না? তারপরে কি বলা হয়েছে? তারপরে বলা হচ্ছে এটা তো একটা ভাবনার কথা, অবশ্যই ভাবনার কথা, কারণ মিন্টুর মতো দেখালে তো অন্যরা যদি তাকে ভুল করে মিন্টু মনে করে ফেলে তাহলে কি হবে। তো যাই হোক, পরবর্তীতে বলা হয়েছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন রূপে দেখে সে ভ্যাবাচেকা খায় না, খামাখাই ভয় পাচ্ছে। বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা তো অপরাধ হবে কেন? তারপরে কি বলছে, মিলিটারির কি আর বিবেচনা বোধ নাই?
প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ ঠিকই বলে যে শোনেন, মিলিটারি যাদের ধরে মিছিমিছি ধরে না, সাবমার্সিভ অ্যাক্টিভিটিসের সঙ্গে তারা সামহাউ অর আদার হাউ ইনভলভড। এটা কেন বলা হচ্ছে সাবমার্সিভ অ্যাক্টিভিটি? সাবভার্সিভ অ্যাক্টিভিটি কি? সাবভার্সিভ অ্যাক্টিভিটি মূলত যেটাকে বোঝায় সেটা হচ্ছে তোমার রাষ্ট্রের বিরুদ্ধে যখন কোনো কাজ করা হয়, অর্থাৎ রাষ্ট্রদ্রোহী কাজ যখন করা হয় সেটাকে সাবভার্সিভ অ্যাক্টিভিটি হিসেবে আমরা কিন্তু চিনে থাকি, ঠিক আছে? সাবভার্সিভ অ্যাক্টিভিটি কি? রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড। তারপরে বলা হয়েছে তা সে তো বাপু এসব থেকে শত হাত দূরে, মানে সে তো এই সকল কোনো কাজ করে না, শালা তার বর্ডার ক্রস করলো, ফিরে এসে দেশের ভিতরে দমাদম মিলিটারি মারে, তাতে আর দুলা ভাইয়ের কি দোষ? মানে দুলা ভাইয়ের দোষটা কোথায়? এই যে মিলিটারি প্রত্যেক দিন এই ঢাকা শহরের বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়, সে কি কখনো এসব নিয়ে টু শব্দটি করেছে? কলেজের দেওয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারি ক্যাম্প, ক্লাস টাস সব বন্ধ, ছেলেরা কেউ আসে না। দেখো এই জায়গাটাতে যে জিনিসটা মূলত আমরা দেখতে পারি সেটা হচ্ছে একটা লাইনের মাধ্যমে আমরা দুইটা তথ্য পাই। একটা হচ্ছে যে তোমার এখানে আমরা মূলত তোমার পাকিস্তানি বাহিনীর যে নির্যাতন সেটা আমরা দেখতে পেরেছি, একই সাথে সে যে একটু শব্দ করে না এই সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে, তার মাধ্যমে আমরা দেখতে পারি সে যে মানে গল্পের কথক যে অসম্ভব ভীরু প্রকৃতির একজন মানুষ ছিলেন, সেটাও কিন্তু আমরা এই লাইনটার মাধ্যমে ক্লিয়ার হলাম। এটা কিন্তু তোমাদের অনুধাবনের জন্য খুব গুরুত্বপূর্ণ, একটু ভালো করে পড়ো, ঠিক আছে? তারপরে যদি যাই, মাস্টারদের হাজিরা দিতে হয়, তাও বহু টিচার গা ঢাকা দিয়েছে কবে থেকে। মানে টিচারদের সাধারণত যেতে হতো স্কুলে বা কলেজে, তখন শিক্ষার্থীরা না আসলেও টিচার যারা ছিলেন তাদের শুধু হাজিরা দেওয়ার জন্য যেতে হতো, তাও অনেক টিচার আসতেন না এত ঝামেলার মধ্যে। সে তো রোজ টাইমলি যায়, স্টাফ রুমে কলিগরা ফিস করে কোথায় কোন ব্রিজ উড়ে গেল, কি হলো, কোন গুলি কার গুলিতে কে মারা গেল, এই কলেজের কোন কোন ছেলে ফ্রন্টে গিয়েছে মানে মুক্তিযুদ্ধে গিয়েছে এবং সামনে গিয়ে মানে হচ্ছে এগিয়ে গিয়ে লড়াই করছে বা নেতৃত্ব দিচ্ছে, এই সকল আলাপের মধ্যেও তো সে কখনো থাকে না। এই সকল কথা শুরু হলেই আলগোছে উঠে সে চলে যায় প্রিন্সিপালের কামরায়। তার মানে আমরা বুঝতে পারছি, দেখো তার মধ্যে কিন্তু প্রতিবাদ করার কোনো মানসিকতা নাই, সে প্রতিবাদ করতে জানে না, অন্যায় অবিচারকে সে মুখ বুঝে সহ্য করে। তার কথা হচ্ছে যে সে তো কখনো কোনো ধরনের খারাপ কাজের সাথে মানে কোনো রাষ্ট্রদ্রোহী কাজের সাথে কোনোভাবে জড়িত ছিল না। সে যখনই কেউ কোনো এই ধরনের কথা বলে, তার কলিগরা আশেপাশে ফিসফিস করে, তখন সে উঠে গিয়ে প্রিন্সিপালের রুমে চলে যায়। তারপর কি ডক্টর আফাজ আহমেদের খ্যাসখ্যাস গলা হিন্দুস্তান এবং মিসক্রিয়েনদের আশু অবশ্যম্ভাবী পতন সম্ভবে নিশ্চিত ভবিষ্যৎবাণী শোনে। ভবিষ্যৎবাণী বলছি কেন? কারণটা হচ্ছে যে এখানে তাদের মধ্যকার মূলত কথোপকথনটা বোঝানো হচ্ছে, এখানে খুব বেশি জটিল করার কিছু নেই, তোমরাও কোনো মানে বেশি চিন্তা করো না। মানে এই জায়গাটা অনেক সময় কঠিন লাগে অনেক স্টুডেন্টদের, তো সহজ করে যদি আমি তোমাদের জন্য বলে দিই, এখানে মূলত যে জিনিসটা বলা হচ্ছে যে সে প্রিন্সিপালের কামরায় চলে যায়, যে কি করে, যে প্রিন্সিপালের সাথে কথা বলে, প্রিন্সিপালও তার সাথে কথা বলে যে কিভাবে এই দেশের মানে হচ্ছে বাঙালিরা কিভাবে পরাজিত হচ্ছে, বাঙালিদের পরাজয়টাতে যে নিশ্চিত সেটা নিয়ে হচ্ছে তারা মূলত আলোচনা করে। তারপর কি এই ঘরে মানে হচ্ছে এই প্রিন্সিপালের ঘরে কেউ সাধারণত সহজে আসে না। উর্দুর প্রফেসর আরেকটা চরিত্র আমরা পাচ্ছি। উর্দুর প্রফেসর কে বলতো? আকবর সাজিদ। প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে। উর্দুর প্রফেসর কে বলেন তো? উর্দুর প্রফেসর হচ্ছেন আকবর সাজিদ। এটা আমাদের জন্য এমসিকিউ হিসেবে খুব গুরুত্বপূর্ণ। মিন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেইনকোটটা ঢোকার পর থেকে তার পা শিরশির করছে, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে সেই কখন। তারপরে কি বলা হচ্ছে? তারপর বলা হচ্ছে রাস্তায় একটাও রিক্সা নেই, স্বাভাবিকভাবে এত বৃষ্টির মধ্যে তো রিক্সা থাকে না। তারপর রিক্সার পরোয়া সে এখন আর করছেও না, কারণ রেইনকোট যেহেতু পরেছে তার বৃষ্টি নিয়ে খুব একটা চিন্তা নাই। তার রেইনকোটের উপর হচ্ছে বৃষ্টির পানি একটার পর একটা ফোঁটা ফোঁটা পড়ছে টুপির বারান্দা দিয়ে, মানে এই যে দেখেন এই লাইনটার দিকে যদি আমরা তাকাই, সে টুপি দিয়ে একটা একটা করে পানি যখন তার গায়ে পড়ে বা হচ্ছে তার মুখে পড়ে, সে কয়েক ফোঁটা একটু চেটেও দেখে, ঠিক পানসে স্বাদ নয়, কেমন জানি টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি। তারপর কি তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে? পাঞ্জাব আর্টিলারি না বেলুচ রেজিমেন্ট, নাকি হচ্ছে কমান্ডো ফোর্স, নাকি প্যারামিলিটারি না মিলিটারি পুলিশ? অর্থাৎ সে এখানে মনে করছে সে রাস্তায় বের হওয়ার পরে তাকে একটু অন্যরকম দেখাচ্ছে, ভিন্ন ধর্মী দেখাচ্ছে। এখন সে চিন্তা করছে তাকে কোন
বাহিনীর সদস্য মনে হচ্ছে, তাকে বিভিন্ন বাহিনীর কথা এখানে বলা হয়েছে, পাঞ্জাবি আর্টিলারি থেকে শুরু করে মিলিটারি পুলিশ। তো যাই হোক, ওদের তো আবার এক এক গোষ্ঠীর এক এক নাম, এক এক সুরত। মানে আমরা সবাই জানি না, আমাদের বাংলাদেশের কথা যদি চিন্তা করে, এখন পুলিশ রয়েছেন, সেনাবাহিনী রয়েছেন, র্যাব রয়েছেন, বিজিবি রয়েছেন, সবার কি ভিন্ন ভিন্ন ধরনের পোশাক রয়েছে, সেটা দেখে আমরা তাদেরকে চিনতে পারি। তো একইভাবে এই বাহিনীদেরও যে ভিন্ন ভিন্ন পোশাক রয়েছে, সেটাই মূলত এখানে বলা রয়েছে। তার রেইনকোট থেকে তাকে নতুন কোনো বাহিনীর লোক বলে মনে হচ্ছে হোক, সে বেশ হনহন করে হাঁটে। শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত ভাব, কিন্তু রেইনকোটের ভেতরে কি সুন্দর একটা ওম। মিন্টুটা এই রেইনকোট রেখে দিয়ে কি ভালোই যে করেছে, এখন সে মিন্টুর প্রতি একটু কৃতজ্ঞ হয়েছে যে মিন্টুর সেই রেইনকোটটার কারণে তার বেশ উপকার হচ্ছে। পরবর্তীতে যদি যাই, বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তরেই। এতক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউতে একটা করে স্টার দিয়েছি, এইখানে আপনারা সবাই 3টা স্টার দিবেন। এই এমসিকিউটাতে কয়টা স্টার দিবেন? 3টা। তার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আপনাদের জন্য কত 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 বেশি গুরুত্বপূর্ণ। তো কি করবেন? বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় কোন দিকে? এটা টিচারদের অনেক প্রিয় একটা প্রশ্ন। উত্তরটা কি হবে? উত্তরেই। তারপরে কি, মিলিটারি লরির লেজটাও দেখা যাচ্ছে না, মানে কোনো ধরনের মিলিটারি বা কোনো ধরনের বাস, কোনো ধরনের যানবাহন সে দেখতে পাচ্ছে না। আবার তার বাসেরও তো নামগন্ধ নাই। বাস স্ট্যান্ডে জনপ্রাণী বলতে সে একবারে একলা, রাস্তার পাশে পান বিড়ি সিগারেটের ছোট দোকানটার ঝাপ একটুখানি খোলা, দোকানদারও তাকিয়ে রয়েছে উত্তরেই। তারপরে কি, ওদিক থেকে কোনো গোলমাল হয়, এখন সবাই যেহেতু ওইদিকে তাকিয়ে আছে, এখন সে আবার চিন্তায় পড়েছে যে আচ্ছা ওইদিকে যে তাকিয়ে আছে ওইখানে আবার কোনো গোলমাল হয়েছে কিনা। তারপর কি, দোকানদার ছেলেটা একটু বাচাল টাইপের, বাস স্ট্যান্ডে তাকে দেখলেই ছোড়াটা বিড়বিড় করে, কাল শোনেন নাই মিরপুরের বিল দিয়া 2 নৌকা বোঝাই কইরা আইছিল, একটা জিপ উড়াইয়া দিয়েছে এবং কমপক্ষে 5টা খান সেনা খতম। কয়টা খান সেনা খতম? 5টা খান সেনা খতম। রংপুর দিনাজপুরের হাফের বেশি, মানে অর্ধেকের বেশি জায়গা স্বাধীন। এর মধ্যে ছিপছিপে বৃষ্টিতে লালচে আভা তুলে এসে পড়ল লাল রঙের স্টেট বাস। এখানে আপনারা আরেকবার 3টা স্টার দিয়ে ফেলেন। কি রঙের স্টেট বাস ছিল? লাল রঙের স্টেট বাস ছিল। কি রঙের স্টেট বাস ছিল? লাল রঙের স্টেট বাস ছিল। একদম মুখস্থ করে ফেলবেন আপনারা, ঠিক আছে? তারপরে যদি যাই, বাসে যাত্রী কম। না না, কন্ডাক্টররা সবসময় যেমন খালি খালি বলে চেঁচায় সেরকমটা নয়, সত্যি সত্যি অর্ধেকের বেশি সিট খালি। সে বাসে উঠলে তার রেইনকোটের পানি পড়তে লাগলো বাসের ভিজে মাটিতে। এজন্য তার একটু খারাপ কথা, অত্যন্ত টিটকারি শোনার কথা, কিন্তু তাকে কেউ কিছু বলে না। এটা আপনাদের জন্য একটু সহজ করে দেই। আপনারা জানেন যে আপনারা যখন ধরেন ভিজে অবস্থায় বা ধরেন বৃষ্টির দিনে আপনার ভিজা ছাতাটা নিয়ে আপনি বাসে উঠে গেলেন, হয়তো কারো গায়ে একটু ছিটা লাগলো, সে একটু রাগ করবে না? এটা কিন্তু খুব স্বাভাবিক। কিন্তু এই জায়গাটাতে তার উপর কেউ যেন রাগ করছে না, তাকে কেউ কিছু বলছে না। আবার আরেকটা বিষয় হচ্ছে, সবসময় বাসের যে কন্ডাক্টররা থাকেন তারা কি করেন? তারা সবসময় বলেন না যে খালি আছে, সিট পেয়ে যাবেন, উঠে পড়েন। এভাবে করে অসংখ্য মানুষ উঠায়। তো এইখানে মূলত বলা রয়েছে যে খালি খালি বলে যেমন চেঁচায় সেরকম নয়। তার মানে কি, এই যে জেনারেল একটা ধারণা বা জেনারেল একটা কাজ তারা যে করে কন্ডাক্টররা, যে খালি বলে মানুষ উঠায় কিন্তু আসলে খালি থাকে না। কিন্তু এই দিনটাতে আসলেই বাসটা খালি ছিল, কন্ডাক্টর খালিও বলছে, আসলেও বাস খালি ছিল। সে উঠলো, উঠে গিয়ে কি হলো যে এই যে সে ভিজার অবস্থায় উঠছে, সেই জন্য তাকে যেন কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না। এখানে কিন্তু এই জিনিসটা বোঝা অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ একটু পরে আপনারা বুঝতে পারবেন। এখানে আপনারা বলবেন না যে তাকে কেউ কিছু বলে নাই। কেন বলে নাই? কারণ তাকে কেউ কিছু বলার সাহসটাই পাচ্ছে না। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, পরে আমি কানেক্ট করে দিচ্ছি কিভাবে গুরুত্বপূর্ণ। ঠোঁটে তার একটু হাসি বিছানো থাকে, এই নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি? এই যে তার রেইনকোটের পানিতে সব সয়লাভ হয়ে গেল, টু শব্দটি করছে না। তার পোশাক কি সবাইকে ঘাবড়ে দিল নাকি? তার মানে তার পোশাকটার কারণে সবাই তাকে একটু ভয় পাচ্ছে কিনা, এটা এখন একটু চিন্তার বিষয়। তারপর কি, খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে, কিন্তু তার আসনটি সে নির্বাচন করতে পারছে না। টলতে টলতে একবার এই সিট দেখে, পছন্দ হয় না বলে সে অন্য সিটের দিকে চলে যায়। এমন সময় পেছনের দিক থেকে 2 জন যাত্রী উঠে পড়ে তাড়াহুড়া করে এবং রাখো রাখো বলতে বলতে ঝুঁকি নিয়েই তারা নেমে পড়ে চলন্ত বাস থেকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 2 জন যাত্রী উঠেছিল, ওঠার পরে সাথে সাথেই তারা রাখো রাখো বলে আবার কি বাসটা থেকে নেমে পড়ে। সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে এরা পালালো ঠিক তাকে দেখে। লোক দুটি নিশ্চয়ই পকেটমার।
তারপরে কি লোক দুটা কি ছিল, পকেট মার ছিল, তারপরে বা ক্রিমিনাল ছিল, একটা হয়তো চোর আর একটা হচ্ছে পকেট মার, কিংবা দুইটাই চোর বা কিংবা দুইটাই পকেট মার। তার মানে এখানে যে জিনিসটা ইঙ্গিত করা হয়েছে যে তাকে দেখে মূলত যে অপরাধীরা ছিল সে অপরাধীরা তাকে দেখে আর বাসে ওঠার সাহস করতে পারেনি, সেখান থেকে নেমে গিয়েছে। কেন বলছি কানেক্ট করবো একটু পরে। তারপরে কি বলছি, তারপরে দেখো নাম্বার মুহূর্তে দুটো মধ্যে সর্দার টাইপেরটা তার দিকে একটু পিছন ফিরে তাকায়, সেই চোখ ভরা ভয়, কেবল ভয়। এখন তারপরে যদি আমরা একটু চিন্তা করি যে এখানে কেন ভয় পাচ্ছে, এখানে কি এমনটা হচ্ছে তাকে কেউ মিলিটারি মনে করছে দেখে ভয় পাচ্ছে? না, সে যে মিন্টুর রেইনকোটটা পরেছে সেই রেইনকোটটাকেই মূলত মিন্টুর একটা কি বলতো একটা প্রতিচ্ছবি হিসেবে কাজ করছে, একটা মুক্তিযোদ্ধার মনোভাবের যে প্রতিচ্ছবি সেটা এসেছে, মুক্তিযোদ্ধার যে চেতনা সেটার প্রতিচ্ছবি যেন তার মধ্যেও ফুটে উঠছে, যে কারণে তাকে দেখে সবাই ভয় পাচ্ছে। আরও যদি দেখি জুৎসই সিট বেছে নিয়ে সে ধপাস করে বসতেই ফোমে ফস করে আওয়াজ হয় এবং তাইতে ঘাড় ফিরিয়ে তাকায় সামনের সিটে বসা তিনজন যাত্রী। কয়জন যাত্রী? তিনজন যাত্রী। এদেরও মানে হ্যাঁ তাদেরকেও ঠিক চোর বা পকেটমার বলে সে শনাক্ত করে ফেলে, ডাকাতও হতে পারে। দেখো তার মধ্যে একটা কি স্পেশাল পাওয়ার তৈরি হয়েছে, সে যেন মানুষকে দেখলেই বুঝতে পারছে সে কি ভালো নাকি খারাপ। তার কিংবা মিলিটারি কোনো বস্তিতে আগুন লাগিয়ে চলে এলে এরা ছোটে সেখানে লুটপাট করতে, এরকম মানুষ কিন্তু অনেক রয়েছে। তোমরা রাস্তাঘাটে দেখবা চলার পথে যে ধরো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো একটা কিছু হয়েছে, কিছু মানুষকে সহযোগিতা না করে ওই অ্যাক্সিডেন্ট হওয়া মানুষগুলার জিনিসপত্রগুলো চুরি করে ফেলে, পকেট মারে। সো এরকম মানুষ হতে পারে। তারপর কি বলছে, মিলিটারি কোথাও লুটপাট করলে এরা গিয়ে উচ্ছিষ্ট করে, যেটা আমরা মাত্র বলছিলাম। তিনটেই পরের স্টপেজে কি করলো, নামার জন্য অনেক আগে থেকে ধরফর করে উঠে দাঁড়ায়, বাস থামার সঙ্গে সঙ্গে তারা নেমে যায়, ঝটপট পায়। তিনটে ক্রিমিনালের একটাও তার দিকে আর ফিরেও তাকায় না। কেন তাকায় না? কারণ ফিরে তাকানোর সাহসটাও যেন সে করতে পারে না। তারপর কি, তার মানে তাকে বেশ ভয় পেয়েছে বলেই তার সঙ্গে চোখাচোখি এড়াতে এদের এত কসরত। যাক, মিন্টুর রেইনকোটটা, তার মানে আমরা বুঝতে পারতেছি যে মিন্টুর রেইনকোটটা পরার মাধ্যমেই মূলত তার মধ্যে শক্তির সঞ্চার হয়েছে, তাকে দেখে একজন মুক্তিযোদ্ধা মনে হচ্ছে, সেই মুক্তিযোদ্ধার যে আলো বা মুক্তিযোদ্ধার যে চেতনা সেটা যেন তার কথা, তার চাহনি, তার বসা, তার চালচলনের মধ্যে ফুটে উঠছে, যেই কারণে যত খারাপ মানুষ আছে তারা যেন ভয় পাচ্ছে। এইখানে মূলত তাকে একটা কি শুভ শক্তির সাথে তুলনা করা হয়েছে, বা তুলনা বলবো না আমি, ঠিক শুভ শক্তি হিসেবে চিন্তা করা হয়েছে। এবং এই যে খারাপ মানুষেরা, এরা হচ্ছে অশুভ শক্তি বা অশুভ মানুষ, এদের সাথে এরা মূলত এই শুভ শক্তিটাকে দেখে সেখান থেকে চলে যাচ্ছে বা সরে যাচ্ছে, সেটার কথা মূলত এখানে ইঙ্গিত করা হয়েছে। তারপরে কি, চোর ছেঁচড়া পকেটমার সব কেটে পড়েছে, ভালো মানুষেরা থাক, সে সৎসঙ্গে একবারে চলে যাবে কলেজ পর্যন্ত। তারপরে দেখেন আসাদ গেট বাস স্টপেজে ঝিরঝির বৃষ্টি দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ। কোন জায়গায়? আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আপনাদের জন্য। কোথায় বলেন তো? আসাদ গেট বাস স্টপেজে ঝিরঝির বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ। ছাতা হাতে কেউ নিজ নিজ ছাতার নিচে, আবার ছাতা ছাড়া অনেকেই অন্যের ছাতার নিচে মাথার অন্তত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির ছাট থেকে আত্মরক্ষা করার চেষ্টা করছিল, মানে শরীরটাকে বাঁচানোর চেষ্টা, কোনোভাবে যেন ভিজে না যায়। তারপর কি, বাস থামিয়ে সে দেখলো একে একে কয়জন প্যাসেঞ্জার, একে একে হচ্ছে 9 জন প্যাসেঞ্জার কিন্তু তোমার বাসে উঠে গিয়েছিল। এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে একে একে কয়জন প্যাসেঞ্জার উঠেছে, একে একে টোটাল 9 জন প্যাসেঞ্জার উঠেছে, ঠিক আছে। তারপরে যদি বলি, তারপরে কি দেখো বলা হয়েছে, সে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে সবাইকে দেখে, সে তার দিকে তাকিয়ে 9 জনের 3 জন আবার আরে রাখো রাখো, একজন রোখো রোখো বলতে বলতে নেমে পড়লো। শেষের জন বোধ হয় এমন অর্ডিনারি চোর বা ছিচকে চোর হওয়ারও সম্ভাবনাই বেশি। আর প্রথম তিনটে কোথাও সুন্দরী মেয়ে মানুষ দেখলে মিলিটারিকে খবর দেয়, কিংবা মিলিটারির কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় মহল্লায় রাজাকারদের বা হচ্ছে রাজাকারদের জন্য সহযোগিতা করে। এবং এই যে মানুষগুলা এরাও কিন্তু তাকে দেখে কি নেমে গিয়েছে। সো আবারও কি বাসটা কি হলো বলতো, বাসটা আবারও কিন্তু অপরাধী মুক্ত হয়ে গেল, এবং অপরাধী মুক্ত এই বাসে তার যেতে যেতে বেশ ভালো লাগছিল। আমরা হচ্ছে তারপরের স্লাইডে চলে যাই। এখানে আর খুব বেশি কঠিন কিছু বলা নাই, খুব বোঝারও কিছু নাই, ঠিক আছে। তারপরে যদি যাই, তখন বলা হয়েছে তখন তাকে তাকাতে হয় বায়ে।
এই যে বাই, এটা যদি একটু আগের স্লাইডটার সাথে কানেক্ট করি আপনাদের সুবিধা হবে। সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে যে হঠাৎ করে সমস্ত ভালো লাগাটা চির খায় যখন হঠাৎ করে বাসটা ব্রেক কষে। তার মানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যেহেতু বলেছি, তাহলে এমসিকিউটা কি হবে, ব্রেক কষার পরে সে কোন দিকে তাকিয়েছিল বা তাকে কোন দিকে তাকাতে হয়েছিল, কোন দিকে বলেন তো দেখি, তাকে তাকাতে হয়েছিল বায়ে মানে বাম দিকে। চোখ পড়ে নির্মীয়মান মসজিদের ছাদের দিকে। তো দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে এবং নাকের ভেতর সেই হাওয়া ঢুকে পড়ে বুকে। সেখানে ধাক্কা লাগে। কারণ কি জানেন, ক্র্যাকডাউনের রাতে যখন রাত কেটে ভোর হয় তখন মিলিটারির গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল। কে বলেন তো, মুয়াজ্জিন সাহেব। কেন পড়ে গিয়েছিল, কারণ সে যখনই আল্লাহু আকবার বলে আজানটা দেওয়া শুরু করেছিল তাকে কিন্তু তার গায়ে গুলি লাগে এবং সে ওখান থেকে পড়ে যায়। এবং সেই রাতটার একটা ঘটনা এখানে মূলত বলা হয়েছে। আমি যদি আপনাদের জন্য একটু সহজ করে দেই, সেই রাতটাতে তারা বেশ চিন্তিত ছিল, তারা একদমই ঘুমাতে পারছিল না। কারণ রাতভর তোমার ট্যাঙ্কের যে হুঙ্কার, মানে ট্যাঙ্ক যখন চালানো হয় তখন কিন্তু অনেক শব্দ হয়, ট্যাঙ্কের শব্দ, মেশিন গান আর স্টেন গানের ঘেউ ঘেউ বলা হয়েছে। ঘেউ ঘেউ বলতে এখানে মূলত অনবরত যে মেশিন গান চলেছে সেটার কথা এখানে বলা হয়েছে। এবং মানুষের কাতরানি, তুমি একটু চিন্তা করে দেখো এটা কত ভয়াবহ একটা ব্যাপার, যে তুমি হয়তো তোমার রুমে শুয়ে আছো বা ঘুমানোর চেষ্টা করছো, তুমি হয়তো আশেপাশে মানুষের কান্নার শব্দ শুনতে পাচ্ছ, হতাহতের কারণে হয়তো কাউকে আধমরা অবস্থায় ফেলে রাখা হয়েছে, সেই মানুষটা বাঁচার আকুতি জানাচ্ছে, সেটা তুমি শুনতে পাচ্ছ। তো এই জিনিসটা কতটুকু ভয়াবহ, কতটুকু কষ্টদায়ক, কতটুকু বেদনাদায়ক একটু চিন্তা করে দেখো। সো এই জায়গাটাতে মূলত এই জিনিসটা এক্সপ্লেন করা হয়েছে এবং বলা হয়েছে যে যখন একটু বিরতি দেয় বা হচ্ছে যখন ভোরবেলা বিরতি হয় তখন বন্ধ জানালার পর্দা ফাঁকা করে সে একটু তাকিয়েছিল, তখন দেখেছিল রাস্তার উপরে মসজিদের ছাদে মুয়াজ্জিন সাহেব আজান দিতে দাঁড়ায় এবং দাঁড়ানোর পরে যখন সে ভোর থেকে তার আজান শুনতে যখন ইচ্ছা করে হঠাৎ করে, মানে এমন সময় অনেক সময় হয় না যে আমাদের আজান শুনতে ইচ্ছা করে বা আমাদের একটু নামাজ পড়তে ইচ্ছা করে, অনেকেই আমাদের অবশ্যই মুসলমান হিসেবে নামাজ পড়া উচিত বা পড়তে হয়, কিন্তু অনেকেই হয়তো পড়েন না, তাদের হয়তো হঠাৎ করে একবার আল্লাহর কথা বা আল্লাহর স্মরণে সে নামাজটা পড়তে যেতে পারে, চায় অনেক সময় মানুষ। তো সেই জায়গা থেকে এইখানে মূলত মুয়াজ্জিনের আজানটা দেওয়াটা সে সম্পূর্ণ দেখবে বলে জানালাটা ফাঁকা করে। ঠিক তখনই জাস্ট মাইক্রোফোনটা তো তখন অকেজো ছিল, সো মুয়াজ্জিন সাহেব যখনই যত জোরে, মানে সে খালি গলায় আজান দেওয়ার চেষ্টা করছে, আল্লাহু আকবার বলেছে, দ্বিতীয়বার আল্লাহর মহত্ব আর ঘোষণা করতে সে পারে নাই, সে সেখানে পাকিস্তানিদের গুলিতে মৃত্যুবরণ করেছে এবং সে ছাদ থেকে পড়ে যায়। তো এই দৃশ্যটার কথা তার হচ্ছে ওই বাসে বসে মনে পড়ছে, যেটা আমরা মাত্রই দেখলাম। তো দেখার সাথে সাথে তার বেশ খারাপ লেগেছে। তারপরে কি হয়েছে চলো দেখি। মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, ওই ব্রেক কষছে, কারণ হচ্ছে মিলিটারিরা গাড়ি থামাচ্ছে, গাড়ির প্যাসেঞ্জারদের দাঁড়িয়ে বা নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। আরেক দল মিলিটারি স্টেন গান তাক করিয়ে রেখেছে এই মানুষের শাড়ির উপর। অন্য একটি দল ফের ওই সব লোকের জামা কাপড়, শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করে। মিলিটারিরা যাদের পছন্দ করেছে তাদেরকে ঠেলে দিয়েছে পেছনে দাঁড়ানো একটা লরির দিকে। কিসের দিকে, এটা একটু একটা দাগ দিয়ে রাখেন, কিসের দিকে, লরির দিকে ঠেলে দিয়েছে। তাদের বাসটিতে এসে উঠলো লম্বা ও খুব ফর্সা একজন মিলিটারি। তারপরে কি, এখন বাসের ভিতরে আর কোনো আওয়াজ নেই, কারণ যখনই একজন মিলিটারি ঢুকছে সবাই তো চুপ ভয়। তো যাত্রীদের বুকে টিপ টিপ শব্দ এই নীরবতার সুযোগে আরো বাড়ে। এটাই তার মাথায় বাজে দ্রাম দ্রাম করে, মানে তার মাথায় যেন ওই আশেপাশে মানুষের যে ভয় পাওয়ার শব্দ সেটাই এখন তার মাথায় বাজছে। সেটা নিয়ে বেশ চিন্তিত হয়ে গিয়েছে। বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে, তার হুলকা বেরোয় তার চোখ দিয়ে, মানে তার চোখটা যেন রাগে, একদম তার চোখটা দেখে বোঝা যাচ্ছে যে মিলিটারিদের প্রতি তার যে ক্ষোভ কাজ করছে বা রাগ কাজ করছে তাকে। তবে একটু নড়ে বসলে মাথায় ও বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে, আর এসবকে সে আর পরোয়া করে না, বরং সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে। এই লাইনটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখেন, যেই মানুষটা মিলিটারি বা যে কেউ একজন দরজায় টোকা দিলে ভয় পেত যে মিলিটারি আসছে, সে এখন আগুনের মতো চোখটা লাল করে বা হচ্ছে সে একদম মানে রাগ দেখিয়ে মিলিটারির চোখে চোখ দিয়ে তাকাচ্ছে। অর্থাৎ তার মধ্যে এই শক্তিটা কিভাবে সঞ্চিত হয়েছে, মিলিটারির রেইনকোটটা, মিলিটারি বলছি মিন্টুর রেইনকোটটা পরার মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা এখন বাসের ভিতরে কোনো আওয়াজ নাই, যাত্রীর বুকে টিপ টিপ শব্দ এই নীরবতার সুযোগ বাড়ে এবং এটাই তার মাথায় বাজে দ্রাম দ্রাম করে। বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে এবং তার হলকা বেরোয় তার চোখ দিয়ে।
তবে একটু নড়ে বসলে মাথার ও বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে। মিলিটারির চোখ সুচালো হয়ে আসে এবং সুচালো চোখের মনি কাটার মতো বিঁধে যায় তার মুখে। দেখো এখানে যে জিনিসটার কথা বলা হচ্ছে, আমরা একটু কানেক্ট করার কথা বলছিলাম একটু আগে, তো আমরা পড়ছিলাম যে যেই মানুষটা মিলিটারি বা অন্য সাধারণ মানুষ দরজায় নক করলেও ভয় পেত যে হয়তো মিলিটারি চলে এসেছে, হয়তো তাকে আক্রমণ করবে, এখন সে বেশ কিন্তু সাহস তার মনে এসেছে। কেন এসেছে? কারণ সে এই যে মিন্টুর যে রেইনকোটটা, সেই রেইনকোটটা পরার মাধ্যমে মুক্তিযোদ্ধার বা মুক্তিযোদ্ধাদের যে চেতনা সেটা তার মধ্যে যেন সঞ্চারিত হয়েছে এবং সেই কারণে সে এখন মিলিটারির দিকে চোখে চোখ রেখে সে কিন্তু কি কথা বলতে পারছে বা অ্যাটলিস্ট চোখ রাখতে পারছে। তারপরে কি বলা হয়েছে, সেও চোখের ভোঁতা কিন্তু গরম চাহনিটাকে স্থির করে আলগোছা বিছিয়ে দেয় মিলিটারির খাড়া নাকে। চুচালো চোখ গোফের নিচে ও নাক এবং গোফ চোখের আশপাশে এবং নিচের লালচে চামড়ায়। এতে কাজ হলো মিলিটারির চোখা চোখ সরে যায় তার মুখ থেকে। মানে সে এমন গরম, মানে এত রাগ হয়ে তাকিয়েছে যে মিলিটারি আর তার দিকে তাকানোর সাহস করতে পারে না। তো চোখ পড়ে গিয়েছে তার, বরং হচ্ছে মুখ থেকে নেমে পড়ে তার রেইনকোটের উপর। মনে হয় রেইনকোটের পানির ফোঁটাগুলো লোকটা গুনে গুনে দেখছে। ভেতরের তাপে এই সকল পানির ফোঁটা দেখে মিলিটারির এত থ মেরে যাবার কি হলো? লোকটা কি এগুলোতে রক্তের চিহ্ন দেখতে পাচ্ছে? সো তার মাথার মধ্যে এখন অন্য ধরনের চিন্তা ভাবনা, মানে সে যেন একদম যুদ্ধের ময়দানে আছে। সে এখন মিলিটারি যখন তার এই রেইনকোটটাকে দেখছে, সে চিন্তা করছে হয়তো মিলিটারি সেই রেইনকোটের মধ্যে পানির ফোঁটাগুলো আসলে রক্তের ফোঁটা হিসেবে দেখতে পাচ্ছে। তারপরে যদি যাই, রেইনকোটের বৃষ্টির ফোঁটা গুনাগুনতি সেরে মিলিটারি হঠাৎ বলে আগে বাড়ো। বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেট। নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে যে রাখেন, একটু নামবো। বাস একটু স্লো হলে তার রেইনকোটের উপর জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধী মুক্ত বাস থেকে সে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকিয়ে সে ঠোঁট বাঁকায়। এতে তার সামনের সারির দাঁতও কিন্তু বেরিয়ে পড়ে। যারা দেখছে তারা তার সেই ভঙ্গিটিকে ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা হয়। তারপর যদি যাই প্রিন্সিপালের কামরায়, প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে রয়েছে জাদ্রেল টাইপের এক মিলিটারি পান্ডা। প্রিন্সিপালদের রুমে সাধারণত দেখবে একটা সুন্দর কারুকাজ করা চেয়ার থাকে, তো সেই চেয়ারের মধ্যে মানে যেখানে প্রিন্সিপাল বসেন সেখানে হচ্ছে ওই মিলিটারিটা বসে আছে। তার ভারিক্ষী মুখ থেকে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার। তাকে দেখে মিলিটারিরা কালো মুখ বেগুনি হয়। ডক্টর আফাজ আহমেদ MSc PhD, এটা তার বিভিন্ন ডিগ্রি, বিভিন্ন অর্জন, EPSES হওয়ার চেষ্টা করতে করতে স্যার বলে হি ইজ প্রফেসর হুদা। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে মূলত আমাদের যে গল্প কথক বারবার বলছিলাম, আমি কিন্তু জানি তার আসল নাম কি, হুদা না, নুরুল হুদা তার পুরা নাম। আমরা এতক্ষণ বলতে চাচ্ছিলাম না, তাহলে গল্পের মজাটাই শেষ হয়ে যাবে। তো আমরা যে গল্প কথককে নিয়ে পড়ছিলাম, গল্প কথকের নাম হচ্ছে নুরুল হুদা, যেটা আপনাদের জন্য মনে রাখা অনেক গুরুত্বপূর্ণ। তারপর যদি যাই, কিন্তু ডক্টর আফাজ আহমেদ MSc PhD নিজের ভুল সংশোধন না করে পারে না। সরি, হি ইজ নট আ প্রফেসর, আ লেকচারার ইন কেমিস্ট্রি। তার মানে আমরা বুঝতে পারছি নুরুল হুদা কিন্তু কি ছিল, লেকচারার ইন কেমিস্ট্রি ছিল। দেখো গল্পের শুরুর দিকে আমরা পড়েছিলাম সকল প্রফেসরকে ডেকেছে। প্রফেসরই না শুধু, লেকচারার, প্রফেসর, শিক্ষক, শিক্ষিকা যারা ছিলেন তাদের সবাইকেই ডাকা হয়েছে, আমরা এখন সেটা বুঝতে পারছি। এবং আমরা এটাও বুঝতে পারছি যে নুরুল হুদা কি ছিলেন, লেকচারার ছিলেন। কোন বিষয়ের? কেমিস্ট্রি বিষয়ের। ঠিক আছে, সব ক্লিয়ার এখন পর্যন্ত। পরবর্তীতে চলে যাই। পরে বলা হয়েছে শাট আপ, মানে হচ্ছে কর্নেল কিন্তু এখন প্রিন্সিপালকেও বেশ বকা দিচ্ছে। এবার প্রিন্সিপাল থেমে যায়। তারপরে কি হয়, তাকে আর আব্দুস সাত্তার মৃধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে জাদ্রেল কর্নেল না ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে সেনাবাহিনী নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ। এবার তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, তবে কড়া ওয়াচে রাখা হবে। উর্দুর প্রফেসর আকবর সাজিদের দোহাই পেরে প্রিন্সিপালের কোনো সুবিধাই হয় না। নুরুল উদ্বিগ্ন হয় সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তবে তার কপালে যে কি আছে তা জানে এক আল্লাহ, আর জানে এই মিলিটারি। তারপরে কি বলা হয়েছে,
তাদের দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল। কোন দুইজনের চোখ বেঁধে দেওয়া হয়েছে? হচ্ছে আব্দুল সাত্তার মৃধা এবং আমাদের গল্পের কথক নুরুল হুদা। এই দুইজনের চোখ বেঁধে দেওয়া হয়েছে। জিপ চলছিল একে বেঁকে। মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা হলো। চোখ খুলে দিয়ে সে আব্দুল সাত্তার মৃধাকে দেখতে পায় না। অর্থাৎ তাদের যে চোখ বাঁধা হলো, চোখ বেঁধে তাদেরকে একটা জিপে করে নিয়ে যাওয়া হয়েছে। এরপর আর সে আব্দুল সাত্তার মৃধাকে দেখতে পায় না। জায়গাটাও একবারে অচেনা। একটা ডেক চেয়ারে সে যে কতক্ষণ বসে থাকলো তার কোনো হিসাব যেন নেই। তার সামনে একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি। তাকে ইংরেজিতে নানান প্রশ্ন করে, সে জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক এসে তাকে প্রশ্ন করে এবং সে জবাব দেয়। মানে তাকে বেশ প্রশ্ন করা হচ্ছে, সে কিভাবে জানে, কি করে, মিলিটারি বা হচ্ছে তোমার মুক্তি বাহিনী সম্পর্কে কিছু জানে কিনা, গেরিলাদের সম্পর্কে কিছু জানে কিনা, এই সকল বিষয় নিয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়। তারপর দেখো প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরেরও কোনো হেরফের হয় না। যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে, এগুলো নিয়ে এসেছিল কারা? তারপর কি সে জবাব দেয় ঠিক অফিসের জন্য। এই লাইনটা একদম সবাই খুব ভালো মতো পড়বেন, হ্যাঁ। অফিসের জন্য 3টা, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য টোটাল 2টা করে, ইংরেজির জন্য 1টা। টোটাল সর্বমোট 10টা আলমারি কিন্তু কলেজে নিয়ে আসা হয়েছে। কয়টা আলমারি? 10টা আলমারি কলেজে নিয়ে আসা হয়েছে। এত কথা বলার দরকার নাই তার। ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলা গাড়ি করে। ঠেলা গাড়িওয়ালাদের সে ভালো করেই চিনে। নুরুল হুদা জবাব দেয় তাদের সে চিনবে কই থেকে। মানে মিলিটারিরা বলছে যে এই যে ঠেলা গাড়ির চালক তাদেরকে সে চিনে, আর নুরুল হুদা বলছে এই ঠেলা গাড়ির চালকদেরকে সে চিনবে কিভাবে। মানে স্বাভাবিকভাবে সে তো ডিনাই করছে, মানে সে রাজি হচ্ছে না বা স্বীকার করছে না। তারা হলো কুলি, সে একজন লেকচারার। তাহলে তাদের সঙ্গে এত কথা সে কেন বলছিল? তো মিলিটারিরা যে জিনিসটা বলছে যে মিলিটারিদের কথা তো সে অস্বীকার করেছে। তারপর মিলিটারি বলছে যে তাহলে আপনি যদি নাই চিনেন তাহলে তাদের সাথে এত কথা আপনি কেন বলেছেন? অনেক সময় নিয়ে সে হয়তো কথা বলছিল। উত্তর কি বলেছে? প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলোর স্টিলের পাতের ঘনত্ব, দেরাজের সংখ্যা মানে দরজার সংখ্যা ও আকার, তালাচাবির মান, রঙের মান ইত্যাদি প্রভৃতি পরীক্ষা করে দেখছিল। এটা তার দায়িত্ব ছিল। তারপর কি মিলিটারি শান্ত গলায় সকল তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে মিসক্রিয়েনরা কলেজে ঢুকেছিল কুলির বেশে। এটাও আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে মিসক্রিয়েনরা কোন বেশে কলেজে ঢুকেছিল? কুলির বেশে। বা কিসের বেশে কলেজে ঢুকেছিল? কি বলবো আমরা? কুলির বেশে। এটা তার চেয়ে ভালো আর কে জানে। আজ তারা ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে। তাদের সঙ্গে তার যে যোগাযোগ নিয়মিত, সে যে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। দেখো এইখানে এইটা মানে এই জায়গাটাতে আমরা স্টুডেন্টরা, এবং এইটা আসলে ক্লিয়ার করে এমনভাবে বলা হয় নাই। মূলত এটা এমনও হতে পারে যে মিলিটারিরা তাকে তার কাছ থেকে স্বীকার করার জন্য এই কথাটা বলেছে, এমন হতে পারে আসলেই মানুষজন ধরা পড়ে তার নাম বলেছে। এটা আমরা পরবর্তী স্লাইডে গেলেই বুঝতে পারবো। তারপরে দেখো আমার নাম সত্যি বলেছে, আমার নাম বলেছে। নুরুল হুদা হঠাৎ করে চিৎকার করে মিলিটারির উপর, বা মিলিটারি বিরক্ত হয় না, মানে মিলিটারি হঠাৎ, নুরুল হুদা হঠাৎ চিৎকার করা শুরু করে, যে চিৎকারে মিলিটারিরা আর বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। এই লাইনটা থেকে মূলত বোঝা যায় যে তারা আসলে তার কাছ থেকে কথা নেওয়ার জন্য বা স্বীকার করার জন্য, মূলত জানার জন্য এই কথাটা বলছিল। উৎসাহিত মিলিটারি ফের বলে কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট। কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট। এই লাইনটা মনে রাখবেন। কুলিরা কেমন ছিল বা কুলিরা কারা ছিল? তারা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট। তারা কলেজে টিচারদের মধ্যে নুরুল হুদার নাম বলেছে। ঠিক আছে, তারা কলেজের টিচারদের মধ্যে কার নাম বলেছে? নুরুল হুদার নাম বলেছে। তারপর যদি দেখি নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা কি তাকে চেনে? তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে আসলে তাকে পুরোপুরিভাবে চেনার কথা না। কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। তখন তো ঘোরতর বর্ষাকাল। তখন কি ছিল? ঘোরতর বর্ষাকাল। ঢাকায় এবার বৃষ্টিও হয়েছে খুব। রাত দিন এই বৃষ্টি নিয়ে সে কি যেন বলেছিল, তাতে কুলিটা বিড়বিড় করে বলে উঠে, বর্ষাকালেই তো জুত। কেন এই কথাটা বলেছে জানেন? কারণ হচ্ছে বাংলাদেশে বা বাঙালিরা তো, বাংলাদেশ তো নদীমাতৃক দেশ, এখানে মানুষের এই যে বর্ষাকাল বা বৃষ্টির পানি ইত্যাদির সাথে কিন্তু তোমার মানিয়ে নেওয়াটা অনেক সহজ হয়। কথাটা সে দুবার বলেছিল। এর মানে কি? স্টাফরুমে সে কে একজন একদিন না 2 দিন ফিসফিস করছিল, বাংলা বর্ষা তো শালারা জানে না।
মানে তারা তো আমাদের যে মিলিটারি বাহিনী তারা তো আর খুব ভালো মতো এটার সাথে তোমার কাজ করে বা এইভাবে যুদ্ধ করতে অভ্যস্ত না, কারণ তাদের এই জেনারেল তোমার আবহাওয়াটা এরকম না। তো সেই জায়গা থেকে রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। এই ছদ্মবেশী ছেলেটাকে এই কথাই বুঝিয়েছিল, তার উপর তাদের এত আস্থা উৎসাহে নুরুল হুদা এদিক ওদিক তাকায়, তার মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিন্ত করে। সে কিন্তু চেনে না, দেখো এই জায়গাটাতে কিন্তু আমরা এটাই বুঝতে পারছি। কিন্তু তারপরও এইখানে গল্পের মজাটা আমরা না বলে দিয়ে চলো গল্প পড়তে পড়তে জানি, তাহলে আমাদেরও ভালো লাগবে, আমরা মনে রাখতে পারবো সহজে। কিছুক্ষণ পর কতক্ষণ পর সে বুঝতে পারে না, মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে। জবাব না পেয়ে প্রবল বেগে দুটো ঘুষি লাগায় তার মুখে। প্রথম ঘুষিতে সে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝেতে। মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞাসা করে তাদের আস্তানা কোথায়, সে খবর তার তো ভালোভাবেই জানা আছে। সে এইবার জবাব দেয় হ্যাঁ। এইখানে হচ্ছে তোমাদের সকল ধরনের প্রশ্নের সূচনা, মানে শুরু হবে। যে একবার বললো চেনে না, এখন আবার বলতেছে চেনে, এখন আবার বলতেছে তাদের আস্তানা জানে, তাহলে আসলে ব্যাপারটা কি চলো দেখে নেই। ওই ঠিকানাটা বলে দিলেই তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি এবং দুধ খাওয়ানো হয়। কি খাওয়ানো হয়েছে? পাউরুটি এবং দুধ খাওয়ানো হয়েছে। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়। কিছুক্ষণ পর কতক্ষণ পর সে জানে না, মিলিটারি ফের ফিরে এসে বলে মিসক্রিয়েনদের ঠিকানা তো তার সঠিকভাবে জানা আছে। সে ফের জবাব দেয় হ্যাঁ, কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। মানে কোথায় আছে সেটা তো আর বলে না, সে খবর আর জানা আছে এটা সে স্বীকার করে, কিন্তু কোথায় সেটা আর সে বলে না, কারণ তার কিন্তু আসলে সঠিকভাবে সে জানে কিনা এটা এখন আমরা বুঝতে পারছি না। চলো দেখি তারপর কি। এই তার বেটে খাটো শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হলো ছাদে লাগানো একটা আংটার সঙ্গে। তার পাছায় চাবুকের বাড়ি পরে সপাত সপাত করে, তবে বাড়িগুলো বিরতিহীন থাকায় বা পড়তে থাকা কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার স্রেফ উৎপাত বলে মনে হয়। মানে সে আর সেটা নিয়ে কোনো অনুভূতি ফিল করছে না, সেটা নিয়ে আর কষ্ট পাচ্ছে না, এটা তার কাছে একটা সাধারণ উৎপাত মনে হচ্ছে। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের উপর। রেইনকোটটা এরা খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে। তারপরে কি বলা হয়েছে, কিন্তু তার ওম তার শরীরে এখনো লেগে রয়েছে। তার মানে কি, এই যে মিন্টুর রেইনকোটটা সে পরেছে, এই রেইনকোটটা পরার পর থেকে তার মধ্যে যেন আত্মসম্মান বোধ জাগ্রত হয়েছে, তার মধ্যে দেশপ্রেমের চেতনাটা জাগ্রত হয়েছে, তার মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার যে চেতনা সেটা জাগ্রত হয়েছে। একজন মুক্তিযোদ্ধার যে অনুপ্রেরণা, মুক্তিযোদ্ধার যে চেতনা, সেইটা কিন্তু তার মধ্যে যেন সঞ্চারিত হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপর কি, তার ওমটা এখন ওই যে মিন্টু রেইনকোটটা খুলে ফেলেছে, কিন্তু রেইনকোটটা খুললে কি হবে, রেইনকোটটার মাধ্যমে ওই যে চেতনাগুলো, ওই যে শক্তিগুলো, ওই যে তোমার আগ্রহগুলো, সেগুলো কিন্তু এখনো তার মধ্যে ওম আকারে রয়ে গিয়েছে। বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে তার রেইনকোটের উপর, রেইনকোটের মতো চামড়ায়, এবং সে অবিরামী বলেই চলে মিসক্রিয়েনদের ঠিকানা তার জানা আছে। শুধু তার শালার নয়, তার ঠিকানা জানার মধ্যে তো কোনো বাহাদুরি নাই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে, তারাও তাকে চেনে, এবং তার উপর তাদের আস্থাও কিন্তু কম নয়। তাদের সঙ্গে তার আতাতের অভিযোগ এবং তার সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীরটা এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর কোনো মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। দেখো এই পর্যায়ে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নুরুল হুদা স্বীকার করেছে যে তার খবর সে জানে, এবং সে এটাও বলতেছে যেখানে তার শালা যে মুক্তিযুদ্ধে গেছে এটা তো সে জানেই, কিন্তু তাই বলে এইটা জানানোর মধ্যে তার মধ্যে কোনো বাহাদুরি নাই, বরং মিসক্রিয়েনরা মানে ওই কুলিরা যারা হামলা করেছে, সে বলছে তাদেরকেও সে চিনে, তাদের আস্তানার খবরও সে জানে, কিন্তু সে সেটা এখানে বলবে না। আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি যে এই খবরটা সে কিন্তু মূলত জানে যে মিসক্রিয়েনদের কোথায় বা মিসক্রিয়েনদের আস্তানা কোথায়, কিন্তু সে বলবে না। এখন তোমাদের প্রশ্ন হবে যে এইটা আসলে তাহলে কি ঘটেছিল, মানে আসলে কি সে জানতো নাকি আসলে সে জানতো না। দেখো এইখানে সরাসরিভাবে কিন্তু গল্পের তোমার ডিরেক্টলি বলা নাই। এইখান থেকে তুমি যদি বোঝার চেষ্টা করো, বা এটা হচ্ছে একটা ধোঁয়াশা রাখা হয়েছে, ধোঁয়াশাটা আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। এইখানে মূলত তার মধ্যে ওই যে মাথা নত না করার যে চেতনা বা আবেগ, সেটা তার মধ্যে কাজ করে। সেই জন্য সে কোনোভাবে প্রাণ ভিক্ষা চায় না, কোনোভাবেই প্রাণে বাঁচতে চায় না। সে বলে যে আমার সেই ঠিকানা, আমার সব কিছুই জানা আছে, কিন্তু আমি সেটা কোনোভাবে বলতে রাজি না, আমি কোনোভাবে সেটা বলবো না, বুঝছো? তো সেই জায়গা থেকেই হচ্ছে মূলত আমরা বুঝতে পারি যে তার মধ্যে দেশপ্রেমের চেতনা
চেতনা জাগ্রত হয়, যেটা হচ্ছে মূল বিষয়। তোমরা এখানে এই জায়গাটা নিয়ে বেশি কনফিউজড হও না যে সে কি আসলে জানতো কি জানতো না। যেই জায়গাগুলো গুরুত্বপূর্ণ 3-4টা টপিক বললাম, যে দেশপ্রেমের চেতনা তার মধ্যে জাগ্রত হয়, মুক্তিযোদ্ধাদের চেতনা তার মধ্যে সঞ্চারিত হয়, সে অন্যায়ের প্রতিবাদ করতে শুরু করে, সে মিন্টুর রেইনকোটটা পরার মাধ্যমে যেন নতুন একটা মানুষে পরিণত হয়। এই জিনিসগুলো মাথায় রাখো, ইনশাল্লাহ তোমার সৃজনশীলে কিন্তু কমন চলে আসবে। ঠিক আছে? সো এই হচ্ছে মূলত আমাদের গল্পের যে মূল বিষয়, সেটা তোমাদের জন্য আমি কিন্তু প্রত্যেকটা লাইনই মোটামুটি পড়ে এক্সপ্লেন করে দিয়েছি। এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমাদের যিনি লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস, তার সম্পর্কে পড়বো। আমরা সাধারণত লেখক পরিচিতিটা আগে পড়ি, কিন্তু আজকে কেন শেষে পড়ছি জানেন? এটা তুলনামূলকভাবে একটু কম গুরুত্বপূর্ণ এবং গল্পটাই আমাদের জন্য সব থেকে বেশি জরুরি। সেই কারণে আমরা হচ্ছে কবি পরিচিতি থেকে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেটা জাস্ট দাগিয়ে দিব, খুব বেশি সময় আমাদের কিন্তু আর লাগবে না। দেখেন, আমরা দেখতে পাচ্ছি আখতারুজ্জামান ইলিয়াসের একটা ছবি, এবং আমরা যদি দেখি আমরা জানি এটা খুবই কমন একটা বিষয় যে জন্মসালটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো জন্মসালটা পড়বেন, তার পিতৃনিবাসটা কোথায় এটা একটু মনে রাখেন। হ্যাঁ, যে পিতৃনিবাসটা বগুড়া শহরের উপকণ্ঠে নারুলি গ্রামে, এটা প্লিজ একটু সবাই মনে রাখবেন। এইখান থেকে প্রশ্ন আসলে মোটামুটি এই জায়গাটা থেকে প্রশ্ন আসে, কারণ হচ্ছে তিনি জন্মগ্রহণ করেছেন এক জায়গায় আর পিতৃনিবাস আরেক জায়গায়। যেই সাহিত্যর বা সাহিত্যিকের ক্ষেত্রে আপনার এই জিনিসটা রয়েছে, এই ডিফারেন্সটা রয়েছে যে জন্মগ্রহণ বা জন্মস্থান একটা, পৈতৃক নিবাস আরেকটা, সেটা টিচারদের খুব প্রিয় প্রশ্ন, সত্যি কথা বলছি। এবং নারুলি বানানটা লিখতে কেন জানি আপনারা স্টুডেন্টরা অনেক ভুল করেন, সে কারণে এটা টিচারদের খুবই গুরুত্বপূর্ণ এবং টিচারদের একটা পছন্দের প্রশ্ন। তো আমি এটাতে ডাবল স্টার দিয়ে দিচ্ছি, আপনারা একটু ভালো মতো পড়ে নেবেন। পৈতৃক নিবাস কোথায়? বগুড়া শহরের উপকণ্ঠে নারুলি গ্রামে। পরবর্তীতে গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে পিতামাতার নাম মুখস্থ করতে হবে না, খুব বেশি আসে যে এরকমটা নয়। তার পিতৃদত্ত নামটা আপনারা খুব ভালো মতো মনে রাখবেন, আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। এইটা একটু আপনারা প্লিজ ভালো মতো মনে রাখবেন। প্রথমে বগুড়ায়, পরে ঢাকায় তার শিক্ষা জীবন অতিবাহিত হয়। খুব বেশি জরুরি যে এমনটা নয়, জেনে রাখলে ভালো, বাট পরীক্ষার জন্য একটু তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে অনেক কথা বলা রয়েছে যে তিনি আসলে লেখার সংখ্যা মানে সাহিত্যের সংখ্যার উপর খুব বেশি যে গুরুত্ব দিয়েছেন, জোর দিয়েছেন এমনটা নয়, তিনি তার গুণগত মানের উপর গুরুত্ব দিয়েছেন। যে তিনি এমনটা নয় 500 সাহিত্যকর্ম রচনা করতে চেয়েছেন, তিনি চেয়েছেন তিনি হয়তো 5টা সাহিত্যকর্ম রচনা করবেন, কিন্তু এই 5টা সাহিত্যকর্ম খুব ভালো মানের হবে, খুব উন্নত মানের হবে, যেন যারা পাঠক রয়েছে তারা সেখান থেকে আসলেই শিখতে পারে, আসলেই বুঝতে পারে। তো এই কথাগুলো বলা রয়েছে। তারপরে হচ্ছে যে তার তিনি যেই ভাষায় বা তিনি যেই বিষয়গুলো মূলত তুলে ধরতেন, সামগ্রিকভাবে তার লেখার যে জীবনী বা তার লেখার যে ভাষা ছিল, তার লেখার যে বিষয়গুলো ছিল, সেগুলো মূলত এখানে বলা রয়েছে। মানুষের পরম সূক্ষ্ম মনস্তান্ত্রিক প্রান্তসমূহ উন্মোচনও তার রয়েছে গভীর দক্ষতা। তারপর যদি দেখি, তারপর হচ্ছে এইখানে গুরুত্বপূর্ণ তথ্য আমি মার্ক করে দিচ্ছি, তার 5টা ছোট গল্প, যেখানে গ্রন্থে সংকলিত রয়েছে 28টা গল্প। এইটা আপনারা অনেক ভালো মতো মনে রাখবেন। এছাড়া রয়েছে 2টা উপন্যাস আর একটা হচ্ছে প্রবন্ধ সংকলন। খুবই গুরুত্বপূর্ণ, এই স্লাইডটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আপনাদের মোবাইলে থাকবে, তাহলে প্রায়ই মাঝে মধ্যে দেখতে পারবেন। এইটা একটু গুরুত্বপূর্ণ, এটা ভালো মতো পড়ে রাখেন, এই নাম্বারগুলা আপনাদের এমসিকিউতে চলে আসতে পারে। ঠিক আছে? সো এরপরে হচ্ছে তার গল্প গ্রন্থের কিছু নাম দেওয়া রয়েছে। এর মধ্যে জাল স্বপ্ন, স্বপ্নের জালটা অনেক ভালো মতো মনে রাখবেন, খোয়ারি মনে রাখবেন, তাহলে মোটামুটি ভাবে হয়ে যাবে। আর উপন্যাস যে 2টার কথা বলছিলাম, কি চিলেকোঠার সেপাই এবং খোয়াবনামা মনে রাখতে হবে। তারপর তার মৃত্যুবরণের কথা বলা রয়েছে 1997 সালের 4 জানুয়ারি। সো এই হচ্ছে মূলত আমাদের লেখক পরিচিতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের ক্লাসটাও কিন্তু শেষ আজকে, মানে এই ক্লাসটা রেইনকোটের উপর ক্লাসটা একটু বড়, আমি চেষ্টা করেছি ক্লাসটা একটু বড় হলেও যেন আমার যে স্টুডেন্ট যারা রয়েছে ক্লাসটা দেখবে তাদের যেন আর একদম কষ্ট না হয়। ক্লাসটা একটু বড়, মনোযোগ সহকারে যদি আপনারা দেখতে পারেন, শেষ করতে পারেন, আশা করি এই ক্লাস থেকে বা রেইনকোট টপিকটা থেকে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। তো সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটা করার জন্য। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর যে কোনো সমস্যায়, যে কোনো প্রশ্নে, কোর্স কেনা, কোর্স করা নিয়ে কোনো সমস্যা ফেস করলে একটাই নাম্বার আপনারা জানেন, 16910-তে কল করবেন, সমস্যা জানাবেন, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ সমাধানও পেয়ে যাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ক্লাসে।